গল্প বুক পকেটের বিরোহিনী, দ্বিতীয় পর্ব। লেখনীতে মম সাহা। বর্ষণ ধারায় ধরিত্রীর লতার মতন অঙ্গ ভিজে নবযৌবনা লাভ করেছে যেন। নিঃসঙ্গ কাকটি হতে শুরু করে পথের ধারে বসে থাকা পাগলটাও নেত্র যুগল বন্ধ করে ধুয়ে মুছে ফেলছে নিজেদের সকল ক্লান্তি, সকল উদাসীনতা। আবার খুব কাছেই বজ্রপাত হল। নৈশব্দের মুগ্ধতা ঝেড়ে লাজুকলতার আভা কিছুটা সরিয়ে ফেলল করবী। নিভু নিভু স্বরে ডাগর নয়ন দুটো পথের মাঝে নিবন্ধ করে বলল, গাড়ি লাগবে না, আমি যেতে পারব। তিমির পলকহীন তাকিয়ে হাসল। মেয়েটার উত্তর তার আগেই জানা ছিল। তবে সে জোর করল না, বরং প্রশ্রয় দিল, তাহলে চলো, ভিজেই যাওয়া যাক। তিমিরের সম্মতিতে ঘাড় বাঁকিয়ে আবছা ভাবে তাকালো করবী। তারপর ছোট করে একটা শ্বাস ফেলল। আপনার যেতে হবে না, আমার অভ্যাস আছে, সে তো আমি অস্বীকার করিনি। তবে একদিন অভ্যাস ভাঙলে খুব ক্ষতি হবে বলে মনে হয় না। মেয়েটা প্রতিবাদ করতে চাইল, বলতে চাইল তার অভ্যাস ভাঙতে ইচ্ছে হয় না, পরে অভ্যাস ভাঙার বদভ্যেস অশান্তিতে ভুগাবে। কিন্তু বলা হয় না আর। তিমিরের সঙ্গ তার বেহায়া মন ভীষণ ভাবে চাচ্ছে। যেমন ভাবে খরার জমিন বৃষ্টি চায় ঠিক তেমন ভাবে। তিমির গলা ঝাড়ল, ফিচলে কণ্ঠে বলল, আসো, একদিন অভ্যাস ভেঙে আমার সাথে হেঁটে দেখো, ভালো না লাগলে বলো আমাকে। আমি না হয় দুপা পিছিয়ে হাঁটব। করবীর আর বাকি কথা সম্পূর্ণ করা হয় না। বাহাতের তালুতে থাকা ঘনিষ্ঠ পুরুষালী হাতটার দিকে সে তাকায়। লোকটার ধরে রাখা হাতটার মুঠোর ভাঁজ কোমল তবে দৃঢ়। করবীর মন দ্বিধায় ভুগে, এত দৃঢ় বাঁধন খানিকের হয় না দীর্ঘস্থায়ী। বিকেল গড়িয়ে সন্ধ্যা হল, সন্ধ্যা গড়িয়ে রাত। বৃষ্টির আজ কোনো থামার নাম নেই। অক্লান্ত ভাবে তার বিচরণ ঘটছে কেবল। তিমির বসে আছে তার ঘরে, হাতে মোটা ইংরেজি কোনো একটা বই। তার ধ্যান সেখানেই নিবন্ধ, কপালে গাঢ় ভাঁজ। তন্মধ্যেই তার ঘরের দরজায় টোকা পড়ল। বিরক্ত হল তিমির। কণ্ঠস্বর খানিকটা উঁচুতে তুলল, সুধাল, কি সমস্যা? তখনই দরজা ঠেলে ঢুকল বিদিশা। হাতে তার খাবারের প্লেট, বলল, খেতে হবে না, সারাদিন কপাল কুঁচকে বসে থাকলেই হবে। তিমির মেয়েলি রিনরিনে কণ্ঠে চোখ উঠিয়ে চাইল। অতঃপর হাতের বইটা কিঞ্চিত বন্ধ করে বলল, খাওয়ার ইচ্ছে নেই ভাবি, নিয়ে যান। তিমিরের কথা বিদিশা তেমন গা করল বলে মনে হল না, বরং সে এগিয়ে এসে খাবারের প্লেটটা রাখল ছোট টেবিলটার উপর। কিছুটা নিবিড় কণ্ঠেই বলল, খেয়ে নিও তো, না খেয়ে থাকলে অশান্তি লাগবে, রাতে আর ঘুম হবে না। এমনেও যা শান্তিতে আছি, বাপরে। কথাটা তিমির বেশ তাচ্ছিল্য করেই বলল, কণ্ঠের মাঝে কেমন হেউভাব। বিদিশা ঠোঁট উল্টাল, শাসনের ভঙ্গিতে বলল, চুপচাপ খাবার খেয়ে তারপর ঘুমাবে। খাবের প্লেট যেন খালি পাই। আর কোনো কথা শুনতে চাই না। অতটুকুন মেয়ের শাসনের ভঙ্গিতে হাসল তিমির। বিদিশা তার বড় ভাইয়ের বউ হলেও বয়সে বেশ ছোট, কিন্তু মেয়েটা সম্পর্ক সামলানোতে পাক্কা গিন্নি। তিমিরকে হাসতে দেখে বিদিশা যেন ভরসা পেল। সাহস করে শাশুড়ির শিখিয়ে দেওয়া কথাটা উগরে দিতে চাইল, একটা মেয়ের ছবি, বাকিটা আর বলা হল না। তিমিরের চেহারার অভিব্যক্তি বদলাতেই থেমে গেল সে। মুখটা শুকিয়ে আমসির মতন হয়ে এল। আমতা আমতা করতে লাগল সেখানেই। তিমির তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। কর্কশ গলায় বলল, আপনি আপনার শাশুড়িকে বলবেন আপনারে যেন এসব কথা শিখিয়ে পড়িয়ে না দেয়। আপনি আমার কাছে অন্তত ঠিক থাকুন। এভাবে কথা বলো না। উনি তোমার মা, সেটাই আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য। বেশ অবজ্ঞা করেই কথাটা বলে বারান্দায় চলে গেল তিমির। বাক্যটাতে যেন রাজ্যের অভিযোগ, অভিমান বিনি সুতোর মালার মতন গেঁথে রাখা ছিল।
বিদিশা হতাশ চোখে একবার তিমিরের প্রস্থানের দিকে তাকিয়ে চোখ ফেরালো ঘরের ভেজানো দরজাটায়। তার শাশুড়ি বাহিরেই দাঁড়িয়ে আছেন। কি জানি মানুষটা শুনতে পেয়ে কেমন কষ্ট পেলেন। মধ্যরাত। বৃষ্টির টুপটাপ ছন্দের সাথে পাল্লা দিয়ে বাড়ল করবীর জ্বর। মেয়েটার বৃষ্টি সহ্য হয় না। কোনো এক অচেনা কারণে তার শৌখিন বৃষ্টির সাথে হয়তো একটি নিবিড় মনমালিন্য রয়েছে। সেজন্য বৃষ্টিতে ভিজলেই তার জ্বর উঠে। যেমন তেমন জ্বর নয়, গা কাঁপিয়ে জ্বর আসে। ফর্সা শরীর উত্তাপে লাল হয়ে যায়। প্রায় হুঁশ থাকে না বললেই চলে। আজও ব্যতিক্রম হয়নি। তুমুল জ্বরে মেয়েটা প্রায় বেহুশ বলা যায়। তৈয়ব হোসেন কোনো রকমে সিঁড়ির কোনায় গিয়ে হাঁকডাক করে বিন্দুকে জানালেন সে খবর। ব্যাস, হন্তদন্ত হয়ে বিন্দু, হুতুমসহ আমেনা খালাও নেমে এলো এক মুহূর্ত অপেক্ষা না করেই। আমেনা খালা অভিজ্ঞ হাতে মেয়েটার মাথায় জলপট্টি দেওয়া শুরু করল। হাত পা মুছিয়ে দিতে লাগল বিন্দু। হুতুমের চোখে ক্ষণে ক্ষণে জমছে জল। ঠোঁট উল্টে কেবল বার আতঙ্কিত মনে প্রশ্ন ছুটছে। বিন্দুর মা, কি হইল বাণীর মা? বাণীর মা আইজক্কা আমারে দেইখাও হাসল না কেন? বাণীর মা ঠিক হইয়া যাইব তো? আমেনা খালা জলপট্টি দিতে দিতে ছোট হুতুমকে আশ্বাস দেয়, কিচ্ছু হইব না তোর বাণীর মায়ের। সামান্য জ্বর। হুতুম তবুও ভরসা পায় না। ঠোঁট উল্টে চেয়ে থাকে করবীর ফ্যাকাশে মুখমণ্ডলে। রাত বাড়ার সাথে সাথে যখন জ্বর না কমে আরও বাড়তে লাগল তখন দমে গেলেন আমেনা খালাও। বিন্দুরে তারা দিয়ে বললেন, যা তো আম্মা, একটু দেখ গিয়া বড় রাস্তার কোনার ফার্মেসিরা খোলানি। থাকলে একটু ডাক্তাররে আইসা দেইখা যাইতে ক। মায়াডার তো জ্বর কমার নামই লইতাছে না। মায়ের দমে যাওয়া দেখেই বিন্দুর আত্মা শুকিয়ে গেল। মা এত সহজে দমে যাওয়ার মানুষ তো নন। তার মানে আপার অবস্থা গুরুতর। এবার হুতুমের মতন চোখে জল এলো বিন্দুরও। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মা, আপা ঠিক হইয়া যাইব তো? নিজের এত বড় মেয়েকেও ভ্যা করে কাঁদতে দেখে এবার ধমক দিলেন আমেনা খালা। শক্ত কণ্ঠে বললেন, তুই বইয়া বইয়া এখন মরা কান্দন না কাইন্দা গিয়া ডাক্তার আনো। আর সামান্য জ্বর হইলে মাইনষের কিছু হয় না। যা তুই। বিন্দু অপেক্ষা করল না। ব্যস্ত পায়ে ছুট লাগাল। বিন্দুর সাথে যাওয়ার বায়না ধরল হুতুমও। বিন্দু আজ না করল না। এমন বিপদে তার একলা চলতে পা কাঁপে। তাও হুতুমটা থাকলে একটু তো ভরসা পাবে। তৈয়ব শেখ ব্যতিব্যস্ত বিন্দুর হাতে ছাতা দিলেন। মাথায় স্নেহের হাত রেখে বললেন, তোমার ভালো হোক মা। অসহায় বাবাকে দেখে বিন্দুর ঠোঁট ভেঙে আরো কান্না এলো, কিন্তু সে কাঁদল না। বরং সেই বাবার ভরসা হয়ে উঠল নিমিষেই। তুমি চিন্তা কইরো না চাচা, আপার কিচ্ছু হইব না। তৈয়ব হোসেন হাসলেন। তাকে মোটেও বিচলিত দেখা গেল না। বরং সে ঝলমলে কণ্ঠে বললেন, তোমরা থাকতে আমার কিসের চিন্তা গো মা। আমার রক্তকরবী অনেক ভাগ্য নিয়ে আসছে, তাই তো তোমাদের পেয়েছে। বিন্দু কান্না নিয়েই হাসল। চোখ মুছেই ছুটল বাহিরে। মধ্যরাত হওয়ায় প্রায় শুনশান গলি। মাথার উপর ছাতা ধরে হুতুমকে নিয়েই সে ব্যস্ত পায়ে গলি পেরিয়ে রাস্তায় উঠল। চঞ্চল পায়ে রাস্তায় উঠতেই নিরাশ হল সে। ফার্মেসি বন্ধ। বড় রাস্তাটাও ফাঁকা, শুনশান। বিন্দু খেই হারাল। এখন কি করবে? ডাক্তারকে সে কোথায় পাবে এখন? বিন্দুকে দিগ্ভ্রান্ত দেখাল। কি করবে না করবে বুঝে উঠতে পারল না তার ছোট্ট ব্রেন। অসহায় চোখে হুতুমের দিকে চাইল সে। হুতুমও তার দিকে তাকিয়ে আছে। বিন্দুকে তাকতে দেখে নিষ্পাপ হাসল বাচ্চাটা। বিন্দুকে বলল, মন খারাপ করিস না বিন্দুবালা। বিন্দু ঝাপটে ধরল হুতুমকে। এই একাকিত্বে এই ছোট সঙ্গীটিকে তার ভীষণ আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে হল। ঠিক তখনই ছন্নছাড়া পুরুষালী কণ্ঠটি ভেসে এলো।
ওই তোরা রাতে বাইরে কেন? তোদের ঘরবাড়ি নাই? আচমকা শুনশান রাস্তায় শক্ত ধমকে চমকে গেল বিন্দু। ভয় পেল হুতুমও। বিন্দু পিছু ফিরে চাইল। পিছু ফিরতেই হিরণের লাল লাল চোখগুলো দৃষ্টিগোচর হল। হিরণকে দেখতেই আশার আলো দেখল যেন বিন্দু। হড়বড়িয়ে বলল, হিরণ ভাই, করবি আপার না মেলা জ্বর উঠছে। মানুষটার হুঁশ নাই। ডাক্তার রে নিতে আইছিলাম, কিন্তু দোকান তো বন্ধ হইয়া গেছে। বিন্দুর কথা মনোযোগ দিয়ে শুনল হিরণ। করবির অসুস্থতার কথা শোনার পরই তাকে অস্থির দেখা গেল। দাঁত কিরমির করে বলল, বৃষ্টিতে আরো হাত ধরে হাঁটতে বল, তাইলে জ্বর ভালো হয়ে যাবে। হিরণের অস্ফুট কথার মানে বুঝল না বিন্দু। জিজ্ঞেস করল, কি? হিরণ কথা বাড়াল না। হুতুমকে ছো মেরে বাইকে উঠিয়ে ফেলল। তারা দিয়ে বলল, আমি ডাক্তার রে নিয়া আসি, তুই যা। এত রাইতে তোর এলাকা ঘুরতে হইব না। বেককল মায়া, তোর কাছে না আমার নাম্বার আছে? এমনে সময় তো হুদাই কল দেছ। আজকে দরকারের সময় দিতে পারলি না। তোর তো খালি রাস্তায় বের হওয়ার সুযোগ পেলেই হয়। বেকু ব একটা। সোজা বাসায় যা, আমি আসতাছি ডাক্তার নিয়া। কথাটা বলেই বাইক স্টার্ট দিল হিরণ। সা করে নিমিষেই চোখের পলকে চলে গেল সে। বিন্দু কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। বিড়বিড় করে কেবল বলল, হিরণ ভাই, সবকিছুতে আমারই দোষ খুইজ্জা পায়। তারপরের ঘটনা সবটাই ঘটল হিরণের মাধ্যমে। বিন্দু বাসায় পৌঁছানোর 15 মিনিটের মাঝেই হিরণ ডাক্তার নিয়ে উপস্থিত হল। ডাক্তার চেক আপ করলেন, জ্বর পরীক্ষা করলেন, তারপর ওষুধ লিখে বিদায় হলেন। ডাক্তারকে আবার সহিসালামত পৌঁছানোর কাজটাও এই লোক করল। বৃষ্টিতে ভিজে গায়ের সাথে লেপ্টে গিয়েছে লোকটার টি শার্টটা। ডাক্তারকে পৌঁছে দিয়ে এই মধ্যরাতেই কোথা থেকে ওষুধ খুঁজে বের করে সেটাও নিয়ে আসলো। ভিজতে ভিজতে মাথার চুলগুলো দিয়ে অবধি টপটপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার ধ্যান নেই। পারলে হয়তো সে এখনই করবিকে সুস্থ করে ফেলে। এই সবটাই বিন্দু নীরব চোখে দেখল। হিরণ প্রয়োজনীয় কাজগুলো করেই বাসার নিচে গিয়ে দাঁড়াল। বলে গেল প্রয়োজনে তাকে ডাকতে। সে আছে। রাত পেরিয়ে ভোর হবে হবে ভাব। করবির জ্বরটা স্থিতিশীল। আমেনা খালা মাথার কাছেই ঘুমিয়ে আছেন। হুতুম ঘুমিয়েছে করবির পাশ বালিশে। তৈয়ব হোসেন আধভাঙা কাঠের চেয়ারটায় বসে ঝিমুচ্ছেন। ঘুম নেই বিন্দুর। সবাইকে ঘুমুতে দেখেই সে নিচে নামল সিঁড়ি ভেঙে। হিরণ ভাইকে জানাতে হবে তো আপার জ্বর নেমেছে। লোকটা আর কতক্ষণ অপেক্ষা করবে? সিঁড়ি ডিঙিয়ে নিচে নামতেই দেখল হিরণ তার বাইকে বসে আছে। বৃষ্টির ছাটে আবার ভিজেছে নতুন করে। লোকটা কি পাগল হল? এত ভিজলে তো নিজেই অসুস্থ হয়ে যাবে। চিন্তিত বিন্দু এগিয়ে গেল নিঃশব্দে। নিজের গায়ের ওড়নার অবশিষ্ট অংশ দিয়ে হিরণের ঝাঁকড়া চুলগুলো মুছে দিতে উদ্যত হল। আচমকাই বিন্দুকে এতটা ঝুঁকতে দেখে মাথা পেছাল হিরণ। বিন্দুর হাত ঝাড়া দিয়ে বলল, ওই মেয়ে, কি করছিস? গায়ের উপর এসে পড়ছিস কেন? বিন্দু লজ্জা পেল কিঞ্চিত। ছোট ছোট করে জবাব দিল, আসলে তোমার শরীরটা তো পুরা ভিজা গেছে হিরণ ভাই। মুইছা দিতাছিলাম। হিরণ ভ্রু কুচকালো, তোরে বলছি মুইছা দিতে। বিন্দু জবাবে ডানেবামে মাথা নাড়াল। অর্থাৎ না। হিরণ এবার শুধালো, কেমন আছে রুবি? জ্বরটা কমেছে রে? হিরণের কণ্ঠে চিন্তার রেশ। ড্যাবড্যাব করে তাকালো বিন্দু। সারাটা রাত লোকটা আপার জন্য বেখেয়ালে কাটিয়ে দিল কেমন। কত ভালোবাসে আপাকে। হিরণ জবাব না পেয়ে ধমকালো, কিরে বোবায় ধরছে তোরে? কথা কইতে ভুইল্লা গেছোছ নাকি? বিন্দু হতাশ শ্বাস ফেলল। আপা ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন। আরেকটু থাকি না হয়।
যদি আবার দরকার পড়ে। বিন্দু কোমল চোখে তাকালো। কেমন অদ্ভুত কণ্ঠে বলল, আপারে অনেক ভালোবাসো তাই না হিরণ ভাই? আমারে কি তার থেইক্কা একটু ভালোবাসা দিতে পারো না? হিরণ রামধমক দিতে গিয়েও থমকে গেল। বিন্দুর চোখ মুখ উপচে মায়ার বিল দেখা যাচ্ছে। সেই মায়ার বিল দেখে হিরণ আর ধমক দিতে পারল না। সিগারেট ধরিয়েই বাইক স্টার্ট দিল। চোখের পলকেই চলে গেল বহুদূরে। বিন্দু বিষণ্ণ হাসল। আপার কি ভাগ্য! হেও যারে ভালোবাসে না সেও হেরে ভালোবাসে। অথচ আমি ভালোবাইসাও পাই না। সুন্দর হইলে কত ভালা, কেন যে কালা হইলাম। বৃক্ষের যৌবন তখন বৃষ্টির জলে ধুয়ে শুদ্ধ থেকে শুদ্ধতম হয়ে উঠেছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে বৃষ্টির অবশিষ্ট ফোঁটাগুলো। মনে হচ্ছে যেন শিশির বিন্দু। দুপুর হলেও আকাশ মুখে ফুটেনি হাসি। মেঘেদের অগোছালো জমাটবদ্ধতার কারণে চারপাশ ঢেকে আছে তুমুল আধারে। তবে বৃষ্টি নেই এখন। বৃষ্টির অদ্ভুত গন্ধটি মাটি থেকে উঠে এসে পরিবেশে একটি মায়াময় আবহ তৈরি করেছে। করবী শুয়ে আছে তার রুমে। অন্ধকার রুমটা বৃষ্টির কল্যাণে কিছুটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে প্রায়। যদিও বিন্দু কিছুক্ষণ আগে মুছে গিয়েছিল তাও লাভ হয়নি। মোছার পর আরেকবার দমফাটা বৃষ্টি এলো, অতঃপর যেমনের রুম তেমন হয়ে গিয়েছে। রান্নাঘর থেকে তেলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে বাসনকোসনের শব্দও পাওয়া যাচ্ছে। বাবা বোধহয় রান্না করছেন। মাছ ভাজার করা ঘ্রাণটা করবীর অসুস্থ নাকে এসে লাগছে। গা গুলাচ্ছে তার। জ্বর এলেই তার কোনো খাবারের গন্ধ সহ্য হয় না। বমি পায়। মাঝে মাঝে তো বমি করে ভাসিয়ে দেয়। তবে সচরাচর তার শরীর খুব সহজে অসুস্থ হয় না। এবার কেন হলো কে জানে। শুয়ে থাকতে থাকতে পিঠ ব্যথা হয়ে যাওয়ায় উঠে বসল সে। অসুস্থ পায়ে নড়বড়ে ভাবে দাঁড়ালো মেঝেতে। করবীর জ্বর নিয়ে কাটল দুদিন। শুধু কি তাই, এই দুদিন সবচেয়ে বেশি ব্যস্ত কেটেছে হিরণের। কখনো বাজার করেছে, কখনো ওষুধ এনেছে, কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে কেবল জ্বর কমার অপেক্ষা করেছে। করবীর আজ জ্বরটা কিছুটা কমেছে। শরীরের উত্তাপও ক্ষীণ। জ্বরে মেয়েটার চেহারায় দেখা দিয়েছে মলিনতার ছাপ। চোখের নিচে পড়েছে অস্বচ্ছ কালির প্রলেপ। মনে হচ্ছে যত্নের কাজল অযত্নে লেপ্টে গেছে। তন্মধ্যেই করবীর ভাঙাচোরা মোবাইলটা সশব্দে বেজে উঠল। করবী ডানবামে তাকিয়ে মোবাইলটা আবিষ্কার করল টেবিলের উপর। অসুস্থ পায়ে দুর্বল শরীরটা টেনে নিয়ে খুব কষ্টে সে টেবিলের সামনে গেল। অপরিচিত নাম্বারটি চোখে পড়তেই ভ্রু কুঁচকাল। ফোনটা রিসিভ করার আগেই কেটে গেল। করবী মোবাইলটা আবার আগের স্থানে রাখতে নিলেই নতুন উদ্যমে বেজে উঠল কল। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করেই রিসিভ করল সে। কল রিসিভ হতেই অপর পাশ থেকে একটি গম্ভীর পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। রক্ত করবী বলছ? করবীর প্রথমে ঠিক বোধগম্য হল না মানুষটাকে, কিন্তু কণ্ঠ শোনালো বেশ পরিচিত। সে কিছুক্ষণ সময় নিয়ে জবাব দিল, জি। কে বলছেন? প্রশ্নের জবাবে অপর পাশে কেবল নীরবতা পাওয়া গেল। তারপর কয়েক সেকেন্ডের নীরবতা পেরিয়েই অপর পাশ আবার সরব হল। তিমির, তুমি অসুস্থ। তিমির নামটা প্রতিধ্বনিত হতেই করবী হাত কেঁপে উঠল কিঞ্চিত। বুকের ভেতর হৃৎপিণ্ডের গুঞ্জন বাড়ল দ্রুত গতিতে। নিজেকে সামলালো সে খুব কষ্টে। আধো আধো ভাঙা কণ্ঠে জবাব দিল, এই আর কি, সামান্য। অসুস্থতা নিয়ে বেড়াতে যাবার কি প্রয়োজন ছিল? তিমিরের অদ্ভুত প্রশ্নে ভ্রু কুঁচকাল করবী। অবাক কণ্ঠে বলল, কখন বেড়াতে গেলাম? এবার যেন তিমিরও কিঞ্চিৎ থমকাল। অতঃপর সাবলীল ভাবে বলল, তুমি নাকি বাসায় নেই, বেড়াতে গিয়েছ। গতকাল তোমাদের বাড়ির সামনে গিয়েছিলাম। তখন একটি লোক জানালো।
করবী যেন খুব সহজে বুঝতে পারল কাজটি কে করেছে। তবুও সে সংশয় ঝাড়ার জন্য বলল, লোক বলতে মধ্যবয়স্ক কেউ না, ইয়াং ছেলে, তোমাদের বাসার সামনে বাইক নিয়ে বসেছিল। করবী মানুষটাকে চিনতে পেরে তপ্ত একটি শ্বাস ফেলল। কোনোরকমে কথা ঘুরিয়ে বলল, হ্যাঁ, একটি প্রয়োজনীয় অনুষ্ঠান ছিল তাই যেতে হয়েছে। সেদিন বৃষ্টিতে ভেজার জন্য এমন ঠান্ডা লেগেছে। ওই আর কি। তাহলে ঠিক আছে, ভবিষ্যতে আমি না হয় ছাতা হলাম। ভেজার সঙ্গী তো অনেক হয়, ছাতা হতেই বা কজন পারে। জ্বর আর ছুঁতে পারবে না তোমায়। এই আমি কথা দিলাম এক দুপুরে। এই কথা চিরদিন থাকবে, যেমন করে থাকে দুপুর সকালের পরে। ভালো লাগার শিরশির অনুভূতিতে করবীর অসুস্থ শরীর ভরে উঠল। মন তড়িৎ গতিতে সুস্থ হয়ে গেল। কিন্তু সে বুঝতে দিল না তা বিপরীত পক্ষের মানুষটিকে। বরং খুব দ্রুত রাখছি বলেই বিচ্ছিন্ন করল কলটি। বারান্দার কোল ঘেঁষে বিদ্যুৎ চমকানোর জ্বলজ্বল আলোটি এসে ছুঁয়ে গেল করবীর মন্ত্রমুগ্ধ হওয়া চোখগুলোকে। করবীর মুগ্ধতা কেটে গেল বাবার কথার শব্দে। বাহির ঘর থেকে বাবা যেন কার সাথে কথা বলছেন। করবী অপেক্ষা করল না। অসুস্থ শরীর নিয়েই এগিয়ে গেল রুমের বাহিরে। দেখল হিরণ দাঁড়িয়ে আছে। চোখ মুখ শুকিয়ে আছে ছেলেটার। তৈয়ব হোসেন ব্যস্ত স্বরে বলছেন, এলে আবার চলে যাচ্ছ যে, বাবা? করবী কি ঘুমে এখনো? কথা বললে না যে ওর সাথে? হিরণের যে রাজ্যের ব্যস্ততা। যেতে যেতে বলল, একটা কাজ পড়েছে। যেতে হবে চাচা। কথা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছেলেটা। তৈয়ব হোসেন ওর যাওয়ার পানে তাকিয়ে বেশ প্রসন্ন স্বরে বলল, ছেলেটা না থাকলে যে কি হতো। নিজের ছেলের মতন সাহায্য করেছে। করবী নিশ্চুপে সবটা দেখল। হিরণ কি ওর কথা বলার সময় শুনেছিল সবটা? হয়তো তাই চলে যাচ্ছে। করবী ফিরে এলো ঘরে। হিরণের প্রতি ওর কৃতজ্ঞ হওয়ার কথা, অথচ ওর কোনোরকমের অনুভূতিই কাজ করে না ছেলেটার জন্য। সিঁড়ি দিয়ে নামতেই বিন্দুর সাথে মুখোমুখি হল হিরণ। বিন্দু গলা উঁচু করে কথা বলার আগেই লোকটা মুখ লুকিয়ে পালাল। বিন্দুর মনে হল হিরণ ভাইয়ের চোখে যেন রাজ্যের অশ্রু। হিরণ ভাইয়ের কি আজ মন খারাপ? কাঁদছিল কি সে? এ নিয়ে চিন্তা হল মেয়েটার খুব। কি অদ্ভুত তাই না? যারে আমরা চাই সে মূল্য দেয় না, আর যারে চাই না সে আমাদেরকে তার জীবন ভেবে বসে থাকে। বাহিরে আধার করা দুপুর দেখেই খিচুড়ি চড়েছে চুলোয়। তার ঘ্রাণে জুড়িয়ে যাচ্ছে চারপাশ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে কেবল, অথচ বৃষ্টি নেই, বাতাসও নেই। কেবল থম মেরে থাকা এক গম্ভীর প্রকৃতি। তিমির তার বারান্দায় থাকা ইজি চেয়ারটা ঘরে নিয়ে এলো। না হয় বৃষ্টির ছাটে ভিজে যাবে। এটা তার ভীষণ প্রিয় একটা বস্তু। চেয়ারটি এনে একপাশে রাখতেই ঘরে অন্য কারো উপস্থিতি টের পেল সে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখল তার মা তাসনিম বেগম দাঁড়িয়ে আছেন খাটের সাথে। তিমিরের শীতল মেজাজে দপ করেই আগুন জ্বলে উঠল। সে শরীর ঘুরিয়ে আবারও বারান্দায় চলে যাওয়ার প্রস্তুতি নিতেই তাসনিম বেগম ডাকলেন ছেলেকে। শোন তিমির, কথা ছিল। তিমিরের বড় ইচ্ছে হল অভদ্র হতে, মায়ের কথা না শোনার ভান করতে। কিন্তু শেষবেলায় গিয়ে সে অভদ্র হতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে রইল। ছেলেকে দাঁড়াতে দেখে যেন কিছুটা ভরসা পেলেন তাসনিম বেগম। বললেন, কেমন কাটছে তোর দিনকাল? এটা নিশ্চয় আপনার কথা না? যা বলার ভাবভঙ্গিমা ছাড়াই বলুন। ছেলের কথার ধাঁচ বেশ মানে লাগল তাসনিম বেগমের। তিনি রেগে গেলেন কিছুটা। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? মা? কে মা? তিমিরের কণ্ঠে শ্লেষাত্মক প্রশ্নটি শুনে হতভম্ব হলেন তাসনিম বেগম। কিংকর্তব্যবিমূঢ় কণ্ঠে বললেন, কে তোর মা তা ভুলে যাচ্ছিস নাকি? কেবল ভুলে যাচ্ছি না, অলরেডি ভুলে গিয়েছি।
বুঝেছেন আপনি? তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। পারি। 100 বার পারি। 1000 বার পারি। তিমিরের কণ্ঠের উগ্রতা আকাশ ছুল। সাথে বিশাল দানবীয় এক লাথিও পড়ল তার পছন্দের ইজি চেয়ারটায়। এমন ভয়ঙ্কর লাথিতে শখের চেয়ারটি শব্দ করেই আছাড় খেল এবং ভেঙে গেল তার একটি পায়া। এমন বিশাল শব্দে ছুটে এলো তিমিরের ভাবী বিদিশা। হতভম্ব শাশুড়ি এবং উগ্র তিমিরকে দেখে তার যা বুঝা হয়ে গেছে। কিন্তু তিমিরের পছন্দের চেয়ারটির এমন দশা দেখে বেশ চমকালো সে। অবাক স্বরে বলল, কি করলে এটা তুমি, ভাইয়া? তোমার শখের চেয়ারটি? এই একমাত্র নারী যার জন্য আমাকে আমার সকল শখের জিনিস খোয়াতে হয়েছে এবং হবে। উনি কখনো আমার স্বস্তি, আমার সুখ সহ্য করতে পারেননি। কখনো না। কথা শেষ করেই গটগট করে বেরিয়ে গেল তিমির। তাসনিম বেগম পিছু ডাকলেন না। তার মুখ রইল শক্ত, কঠিন এবং নিরুত্তর। বিদিশা গিয়ে চেয়ারটা উঠিয়ে ঠিক জায়গায় রাখল কোনোমতে হেলিয়ে। বারান্দার দরজাটা টেনে লাগিয়ে দিল নিঃশব্দে। শাশুড়ির দিকে না তাকিয়ে ক্ষীণ স্বরেই বলল, আম্মু, ঘরে যান। তুমি দেখলে বউ, ও কেমন করল আমার সাথে। আমি কি ভুল করেছি বলো তো? নিজের সন্তানের জীবনের সিদ্ধান্ত কি আমি নিতে পারি না? পারেন আমরি, অবশ্যই পারেন। ঠিক ততক্ষণ অবধি সিদ্ধান্ত নিতে পারেন যতক্ষণ অবধি সেই সিদ্ধান্ত সন্তানের আত্মাকে মেরে না ফেলে। কিন্তু যখন বাবা মায়ের সিদ্ধান্ত সন্তানের সবচেয়ে প্রিয় সুখ কেড়ে নেয়, তখন সেটা আর সিদ্ধান্ত হয় না আম্মু। তখন সেটা হয় ভুল। তোমার মনে হয় বাবা মা কখনো সন্তানের খারাপ চায়, ভুল সিদ্ধান্ত নেয়? বিদিশা হাসল। উত্তর দিল না আর। তার শাশুড়ি একরোখা মানুষ। তিনি বরাবরই মনে করেন বাবা মা কখনো ভুল হতে পারেন না। অথচ উনার এই ভাবনা যে বিরাট ভুল সেটা উনি মানতেই চান না কখনোই। তিনি বুঝতেই চান না বাবা মাও মানুষ এবং মানুষ মাত্রই ভুল। সবসময় বাবা মা সঠিক হবেন তার কোনো বাধ্যবাধকতা নেই। আর একমাত্র এই কারণে তাসনিম বেগম আর তার সন্তানের মাঝে এত বড় দেয়াল তৈরি হয়ে গিয়েছে। যখন একটা সম্পর্কে দুজনের মাঝে অন্তত একজনের যদি মাথা নত করার বা মেনে নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে সেটা যত মধুর সম্পর্কই হোক না কেন, বেলা শেষে সেটারও ঘুণে ধরবেই। তাসনিম বেগম তার পুত্রবধূর উত্তর শোনারও অপেক্ষা করলেন না। বড় পা ফেলে চলে গেলেন নিজের ঘরে। বিদিশা নিস্তব্ধ হাতে তিমিরের গোছানো ঘরটা আরেকটু গুছিয়ে দিল। এই পরিবারটি সুন্দর হতে পারত আরও, অথচ সামান্য রাগ ক্ষোভের জন্য আজ কেমন ছন্নছাড়া সব। কর্বীর জ্বরটি বেশ শক্তপোক্ত ভাবেই শরীর আষ্টে পৃষ্ঠে বাসা বেঁধেছে বলে ডাক্তার নিজেই বললেন তাকে কিছু টেস্ট করাতে। জ্বর কিছুটা কম থাকায় করবি টেস্ট করাতে রাজি হয় না। তাছাড়া টাকা পয়সারও একটা ব্যাপার আছে। কিন্তু কর্বীর এই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ালো বিন্দু এবং হিরণ। বিকেল হতেই বিন্দু এসে উপস্থিত। কর্বীর না করা সত্ত্বেও জোর করে কর্বীকে তৈরি করিয়ে নিল। তারপর ছুটল হসপিটালের উদ্দেশ্য। করবী সিঁড়ি ডিঙিয়ে নিচে আসেই দেখে হিরণ দাঁড়িয়ে আছে। সাথে আছে ছোট হুতুম ও বানিও। করবী ভ্রু কুঁচকাল, বাণীকে শুধাল, তুই এখানে কেন? বাণীকে করা প্রশ্নের উত্তর দিল হুতুম। বাণীর মা, বাণীরে আমি আনছি। আমরা সবাই গেলে বাণী একলা কষ্ট পাইব না। ও তো ভাবব ওরে আমরা ভালা পাই না। সেই জন্যই তো আমি নিয়া আসলাম ওরে। বাণী মনের আনন্দে পাখা ঝাপটে বলল, ঠিক ঠিক। করবী এবার হিরণের দিকে তাকাল। দৃষ্টি হল কঠিন। কণ্ঠেও শক্ত ভাব রেখে বলল, আপনি এখানে কেন? হিরণ হুতুমের ছোট হাতটা নাড়ানোতে মনোযোগ দিয়ে উত্তর দিল, বিন্দু একলা পারবে না তোমাকে নিতে। আপনাকে তো কেউ আসতে বলেনি। তোমার মনে হয় আমাকে কেউ কিছু করতে বলার পর আমি সেটা করব? করবী কথা বাড়াল না।
এক পা আগাতে নিয়ে সে অনুভব করল তার মাথা আকস্মিক ঘুরে উঠছে। চোখ মুখ অন্ধকার হয়ে আসতেই সে আঁকড়ে ধরল হিরণের হাত। করবীর এ অবস্থা দেখে হিরণও জাপটে ধরল তাকে। এগিয়ে এলো বিন্দু। চোখে মুখে তার একরাশ চিন্তা। কি হলো আপা? কি হলো? করবী সময় নিয়ে সামলালো নিজেকে। দিগ্ভ্রান্ত দেখা গেল হিরণকেও। বিড়বিড় করল চিন্তায়। কি যে এক জ্বর দিল তোমারে! আমার একদম ভালো লাগছে না তোমায় এমন দেখতে। এই জ্বর আমাকে দিত তাও তুমি সুস্থ থাকতে। পাগল পাগল লাগে নিজেকে তোমায় এ অবস্থায় দেখে। হিরণের বিড়বিড় করে বলা কথাটা ততটাও ধীর ছিল না, যার ফলস্বরূপ তা করবী ও বিন্দু দুজনেই শুনতে পেল। করবী এই অসুস্থ অবস্থাতেও জেদ দেখালো, ছাড়িয়ে নিতে চাইল হাত। কিন্তু মুঠো শক্ত রাখল হিরণ। যেন তার অধিকার আছে এই শক্ত মুঠো করে ধরে রাখার। সবটাই নীরব চোখে দেখল বিন্দু। নৈশব্দে হাসল। কেমন এক ঘোর লাগা কণ্ঠে করবীর উদ্দেশ্যে বলল, আহা আপা, হাতটা ছাড়াইতে চাইতাছ কেন? থাক না এমন। একজনের রোগেশোকে আরেকজনের পাগল পাগল লাগব এমন মানুষ কি সবাই পায় বলো? তোমার তো হেই ভাগ্য হইছে। আর তুমি কিনা রাগ দেহাও। করবী অসহায় চোখে দেখল বিন্দুকে। আর কেউ না জানুক, সে তো জানে বিন্দু হিরণকে কতটা পছন্দ করে। মেয়েটা নিশ্চয় ভীষণ কষ্ট থেকে এই কথাটা বলেছে। হিরণও কি বুঝল বিন্দুর ব্যথা? মনে হয় তো না। সে আগের মতনই শক্ত হাতে ধরে রইল করবীকে। বাণী তার চঞ্চল কণ্ঠে বলতে লাগল, বোকা হিরণ, বোকা হিরণ। তন্মধ্যেই করবীদের বাড়ির নিচতলার রুম থেকে ভাড়াটিয়া মহিলা বেরিয়ে এলেন। হিরণের হাতের মুঠোয় করবীর হাতটা দেখে কেমন নাকমুখ কপালে উঠালেন। হায় হায় করে বললেন, এহনের মায়া গো, তো শরম লজ্জা বলতে কিছুই নাই। পরপুরুষের হাত ধইরা রাখছে কেমনে দেহ। আর আমাগো সময় আমরা জামাইয়ের দিকেও চোখ তুইল্লাই তাকাই নাই। হাত ধরমু তো দূরের কথা। মহিলার এমন লাগামহীন কথায় করবীর রাগ হল। সে টেনে হাতটা ছাড়িয়ে নিতে চাইল। অথচ তাকে অবাক করে দিয়ে তাদের দুজনের হাতের মুঠটি শক্ত করে ধরল বিন্দু। বোকা বোকা হেসে মহিলাকে বলল, আপনার যেন কয়ডা পোলাপান চাচি? এহেন অপ্রাসঙ্গিক প্রশ্নে অবাক হলেন মহিলা। কপাল আগের ন্যায় কুঁচকে রেখেই বললেন, 7 মাইয়া 3 পোলা, মোট 10 জন। আর একটা বাদ রাখলে কেন? আর একটা হলেই তো 11 জনের একটা ফুটবল টিম হয়ে যেত। হিরণের ঠোঁটকাটা ঠাট্টায় চোখ বড় বড় করল করবী। কিন্তু মহিলা বোধহয় মশকরাটা ধরতে পারলেন না। সে বেশ দুঃখী দুঃখী হয়ে বললেন, আছিল বাপজান, আরও 2টা মায়া হইছিল। কিন্তু ওরা জন্মের পরই মইরা গেছে। না হয় আইজ 12টা পোলাপাইন থাকত আমার। এবার হিরণের চেয়েও আরেকটু বেশি ঠোঁটকাটা হল বিন্দু। তার ডাগর ডাগর নয়ন যুগল মেলে দুষ্টু কণ্ঠে বলল, ভাগ্যিস চাচি, আপনাগো যুগে আপনারা শরম পাইতেন। জামাইয়ের দিকে চোখ তুইল্লা তাকাইতেন না। হাত না ধইরাই যার 12টা পোলাপাইন হইছে, হাত ধরলে জানি তার কি হইত। দেশের অর্ধেক ভাগে তাইলে খালি আপনাগো পোলাপানি থাকত। বিন্দুর এমন ঠাট্টায় হা হা করে হেসে উঠল হিরণ। বিন্দুর মাথায় আলতো হাত বুলিয়ে বাহবাও দিল সে। এবার শরম পেল মহিলাও। দ্রুত সে বকতে বকতে স্থান ত্যাগ করল। করবী হতবিহ্বল হয়ে গেল। ধমকে বলল, অসভ্য হচ্ছিস বিন্দু। কিন্তু সেই কথা শোনার সময় কি আর বিন্দুর আছে? সে হিরণের মুখের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, হিরণ ভাইয়ের এমন হাসি দেখতে আমি অসৈভর চেয়ে বেশি কিছুও হইতে রাজি আছি আপা। করবী হতাশ হল। ভালোবাসা যে ভীষণ অন্ধ তার প্রমাণ তো বিন্দুও। না হয় এতটা বোকা বোকা মুগ্ধতা কারো মাঝে থাকে আদৌ। করবীর শরীর সুস্থ হয়েছে বেশ কদিন হল।
শরীর সুস্থ হতেই আবার ব্যস্ত হল নিজের অভাবন্টনের জীবনে। দারিদ্র্যের ঘরে রোজগার করা ব্যক্তি অসুস্থ হওয়া মানেই ভাঙা প্রাচীর থেকে আরেকটু অভাব গলিয়ে পড়া। কর্মীদের ক্ষেত্রেও তা হল। তার অসুস্থতায় হাতে থাকা টাকাগুলো খরচ হয়ে যাওয়ায় আজকাল আরও বেশি খারাপ দিন কাল যাচ্ছে। ঘরে আলুও নেই। বাবা মেয়ে কোনোরকমে ভাত ফুটিয়ে দুটো লঙ্কা মেখে খেয়ে চালিয়ে দিচ্ছে। তার উপর অসুখের সময় হিরণও বেশ কিছু টাকা খরচ করেছে। সেগুলো পরিশোধ করার একটা ভারী চিন্তা তার মাথায় বোঝার মতন ভার হয়ে লেপ্টে আছে। আজকেও করবী সকাল সকাল উঠে তৈরি হয়ে নিল। নিত্য পরিহিত পোশাকগুলো ধুতে দিয়েছে, শুকোয়নি। আলমারিতে 3 সেট জামা আছে অবশ্য, কিন্তু এই বৃষ্টি কাদার রাস্তায় ভালো জামাগুলো তার পরতে ইচ্ছে হল না। অনেক ভেবে চিন্তে সে গাঢ় বেগুনি রঙের বাটিক ছাপার বহু পুরনো একটি শাড়ি বের করল। এই শাড়িটা এইচএসসিতে গোল্ডেন পাওয়ার খুশিতে বাবা তাকে উপহার দিয়েছিলেন। গাঢ় বেগুনি রংটা সময়ের বিবর্তনে নিজের ঝকঝকে রূপ হারিয়েছে, কিছুটা মেটে হয়ে গিয়েছে। তবে করবীর অতি সুন্দর ফর্সা শরীরে শাড়িটা যেন বহুগুণ সৌন্দর্য লাভ করেছে। শাড়ির সাথে মিলিয়ে ব্লাউজও পরেছে। ভারী কেশগুচ্ছ কোমর ছাড়িয়ে উঠছে নিজ মনে। করবীর আজ ভীষণ সাজতে নিচ্ছে হল। শাড়ি পরলে মনটা কেমন নিজে নিজে শৌখিন হয়ে পড়ে। তার উপর একটি চাকরির ইন্টারভিউ আছে আজ। একটু পরিপাটি হয়ে গেলে হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই কেনাবেচার বাজারে মোটা অঙ্কের ঘুষ না দিলে চাকরি হওয়ার সম্ভাবনা 0%। তবুও ক্ষীণ আশা মনে তো রাখতেই হয়। আশা না থাকলে যে জীবন চলবে না। ভীষণ সুন্দর সাজগোজ করে তৈরি হলো মেয়েটা। ঘনপল্লব বিশিষ্ট ছোট ছোট চোখগুলোতে মোটা করে কাজলও দিল। সিথি করল মাঝ বরাবর। সারা শরীরে অলংকার বলতে কেবল নাকের ছোট পাথরের নোসপিনটাই আছে। কপালে টিপ লাগাতেও ভুলল না। এমনেতেই করবী সীমাহীন সৌন্দর্যের প্রতীক বলা যায়। তার উপর আজ বেগুন রংটা যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে দিলে বহুগুণ। তৈরি হয়েই ও দেখা করতে গেল বাণীর সাথে। বাণী তখন ঝিমোচ্ছিল। করবী গিয়ে খাঁচাটা নাড়তেই পাখিটা সজাগ হল। যথারীতি বলল, সই সই সই, মনের কথা কই। করবী হাসল, মাথা নাড়িয়ে বলল, না, আজ না। আজকে আরেকটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি বাণী। দোয়া কর চাকরিটা যেন পেয়ে যাই। পাখি আদৌ দোয়া করতে পারে কিনা করবীর জানা নেই। তবুও সে এই অবুঝ প্রাণীটির উপর ভরসা রাখে। তারপর ব্যস্ত হাতে খাঁচাটিকে ছোট বারান্দার এক কিনারায় আড়াল করে রেখেই ছুটে রান্নাঘরে। তৈয়ব হোসেন মেয়ের অসম্ভব রূপ দেখে শঙ্কিত হন, কিন্তু বুঝতে দেন না। ভাত খেতে বসে প্লেটে মাছ দেখে চমকায় করবী। পরে জানতে পারে বিন্দু এসে মাছ দিয়ে গেছে। কৃতজ্ঞতায় চোখ ভারী হয় তার। ইস, এত মানুষের এত ঋণ সে কখনো মিটাতে পারবে? হয়তো পারবে না। একসময় তার টাকা হবে ঠিকই, কিন্তু ভালোবাসার ঋণ টাকা দিয়ে কখনো শোধ করা যায় না। করবী অনাকাঙ্ক্ষিত চোখের জলগুলো বহু প্রচেষ্টায় লুকিয়ে ভাতটুকু শেষ করল। তারপর বাবাকে সালাম করেই ছুটল। তৈয়ব হোসেন মনে মনে মেয়ের জন্য অনেক দোয়া করেন। অভাব কিংবা মানুষ, সবকিছুর কালো ছায়া যেন মেয়েটার থেকে দূর হয়ে যায়। করবী সিঁড়ি বেয়ে নামে দ্রুত। বিন্দু কিংবা আমেনা খালা কেউই এখন আর বাসায় নেই। পেটের দায়ে ভরেই তারা ছুটে কর্মস্থানে। না হয় সে তাদের থেকেও দোয়া নিয়ে যেত। গেট পেরিয়ে রাস্তায় নামতেই পেছনে থেকে করবীর ডাক ভেসে আসে, বাণীর মা, খাড়াও। হুতুমের আধো কণ্ঠ পেতেই করবী দাঁড়ায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে ছোট মেয়েটা ছোট ছোট পায়ে বেশ দ্রুত ছুটে আসছে। করবী সাবধান করে, আস্তে আসো, পড়ে যাবে। হুতুম সোনার পাত্রী নয়। সে জোরেই ছুটে আসে। হাঁপিয়ে উঠে বাচ্চাটা।
অনভিজ্ঞ হাতে মুখের সামনের চুলগুলো সরানোর প্রচেষ্টা চালায়। হাতের মুঠোয় থাকা 500 টাকা নোটটা সে এগিয়ে দেয় কর্বীর দিকে। এদিক ওদিক তাকিয়ে অতঃপর ফিসফিস করে বলে, বিন্দুবালা তোমারে দিতে কইছে এইডা। বিন্দুর মা যেন না জানে হেইডাও কইছে তোমারে কইতে। করবী ভারী অবাক হয়। বিস্মিত কণ্ঠে বলে, বিন্দু দিয়েছে। হুতুম আদুরে ভঙ্গিতে উপরনিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। করবী টাকাটা নিতে দোনমনো করে। তখনই ছোট হুতুম বিজ্ঞ স্বরে বলে, বিন্দুবালা কইছে তুমি যেন হাইকটা না যাও। ফের জন্য ও তোমারে টেকাটা দিয়া গেছে। বুঝছ, নিতেই কইছে তোমারে। কর্বীর চোখে ভরে উঠে অযাচিত অশ্রুতে। মুখে লেগে থাকে বহু পুরনো সেই কৃতজ্ঞতার হাসি। টাকাটা নিয়ে সে হুতুমের ফুলো ফুলো গালে চপাস করে একটা চুমু খায়। বাচ্চাটার অত্যাধিক কোকড়া সোনালি চুলগুলো গুছিয়ে দেয় আলগোছে। তারপর কিছুক্ষণ ঝাপটে ধরে রাখে বুকের মাঝে। এতক্ষণ তার যেই বুক ধরফর ব্যাপারটা ছিল এখন আর সেটা অনুভব করতে পারল না। নিমিষেই যেন উধাও হয়ে গেল। চাকরি না হলেও আজকের দিনটা তার আর খারাপ যাবে না। এমন স্বর্গ মুখ দেখলে কারি বা দিন খারাপ যাবে। ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে, তবে করবী জানে এই চাকরিটাও তার হবে না। ইন্টারভিউ তো কেবল আনুষ্ঠানিকতা মাত্র। চাকরি এখন এমনই হয়ে যায়, কেবল অর্থ থাকলেই হয়। চাকরির ইন্টারভিউ ছিল 10টায়। ইন্টারভিউ দিয়ে যেতে হয়েছে কলেজ। কিছুদিন পর ইনকোর্স পরীক্ষা, তারই খোঁজ নিতে এসেছে। আর কয়েকটা দিন পর মাস্টার্স ফাইনাল পরীক্ষা। এরপর কি করবে সে? দিন দিন অভাব কেবল বাড়ছেই। কোনো দিগদিগন্ত তো পাচ্ছে না। কলেজ থেকে গিয়েছে টিউশনি করাতে। 2টো টিউশনি আছে এখন, বাকিগুলো অসুস্থতার জন্য বাদ দিয়ে দিয়েছে তাকে। বাচ্চাদের নাকি পড়াশোনার ক্ষতি। টিউশনি বাসা থেকে বের হয়েই করবী বড় রাস্তা ধরল। সন্ধ্যা নেমে এসেছে। তন্মধ্যেই তার ব্যাগে থাকা আধভাঙা ফোনটা বেজে উঠল। করবী রাস্তার এক সাইডে দাঁড়িয়ে ব্যাগ থেকে ফোন করল। ফোন বের করতেই দেখল তিমিরের নাম্বার, যা অজান্তেই করবীর ঠোঁটে হাসি ফুটিয়ে দিল। লোকটা এখন রোজ নিয়ম করে কল দেয়, খোঁজ নেয়, জানা চাইতেও করবীকে প্রশান্তি দেয়, স্বস্তি দেয়, যেমন আজ দিল। করবী বেশি অপেক্ষা না করেই ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই অপর পাশ থেকে তিমিরের স্বচ্ছ কণ্ঠ ভেসে এলো, মাথায় ফুল দিলে আরেকটু বেশি সুন্দর লাগতো তোমাকে। তিমিরের অপ্রত্যাশিত কথায় বিস্ময়ে হয়ে গেল করবীর মুখ। কথাও যেন বের হচ্ছিল না। তবুও অস্ফুট স্বরে কেবল উচ্চারণ করল, আপনি কিভাবে বুঝলেন? কিভাবে বুঝলাম তা পরের ব্যাপার। সঠিক বুঝেছি কিনা তা বলো। করবী হাসল, লজ্জায় লাল হল গাল। ছোট করে বলল, হুম। ব্যাস তার সেকেন্ডের মাথায় সে অনুভব করল তার মাথায় কিছু একটা লাগাচ্ছে কেউ। করবী ঘাড় ঘুরাতে নিলেই বাদ সাধল পরিচিত কণ্ঠ, নড়বে না। তাহলে লাগাতে পারব না। করবী অক্ষরে অক্ষরে তা মানল। সত্যিই সে আর নড়ল না। ঠাই দাঁড়িয়ে রইল বিপরীত পক্ষের পরবর্তী নির্দেশনা না আসা অবধি। তিমির নিবিড় হাতে ফুলটা বাঁধল। তারপর মুচকি হেসে করবীর সামনে এসে দাঁড়াল। মুগ্ধ কণ্ঠে বলল, মাশাল্লাহ, তোমার চুল ভীষণ সুন্দর। করবী লজ্জা পেল ঠিক কিশোরীর ন্যায়। ডানে বামে তাকিয়ে লজ্জা কাটানোর চেষ্টা করল। তিমির করবীর সে চেষ্টা দেখে হাসল। মেয়েটাকে আজ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম নারী লাগছে, যার রূপে অনায়াসে গলে যাবে কঠিন বরফ। মোহমুগ্ধ কণ্ঠে তিমির বলল, আজ স্বয়ং চাঁদ মাটিতে যে। করবী লজ্জায় নিচের ঠোঁট কামড়ে ধরল। তিমির তা দেখে হাসল নৈশব্দে। তার আলতো হাত ছুঁয়ে দিল করবীর হাতগুলো। হাস্যরসাত্মক কণ্ঠে বলল, দোষ নিও না রক্ত করবী।
এই অধমের এত বড় স্পর্ধা ক্ষমা করো। কিন্তু আজ একটু আধটু অপরাধ হলেও আমি তা মেনে নিব বিনা যুদ্ধে। তবুও এই অসাধারণ সুন্দর মেয়েটির হাত না ধরে নিজের আত্মাকে কষ্ট দিতে পারছি না। সে তুমি আমাকে নষ্ট পুরুষ ভাবতেই পারো। তোমার সান্নিধ্য পেতে আমি 1000 বার নষ্ট হতে রাজি। তিমিরের এহেন কথায় খিলখিল করে হেসে উঠল করবী। হাতের মুঠো নিজ ইচ্ছেও শক্ত করল। এ যেন নীরবে প্রশ্রয় দেওয়া। সোডিয়ামের আলো যেন আজ আরো ঝলমল করে উঠল। চারপাশে কেমন রঙিন আলো ঝলমল করছে। নাকি করবীর প্রেমে পড়া চোখ সবকিছুতেই রং খুঁজে পাচ্ছে। গলির কিছুটা আগে এসেই করবী হাত ছাড়ল। তিমিরের থেকে বিদায় নিয়ে ঢুকল গলির ভেতর। গলিতে আসতেই দেখা মিলল বিন্দুর। মেয়েটাও মাত্র কাজ থেকে ফিরল। করবীকে দেখেই গাল ভরে হাসল সে। চকচক করে উঠল মেয়েটার চোখ। উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপা, তোমারে তো পুরা নায়িকা লাগতাছে। হায় আল্লাহ, এই রূপে নজর যেন না লাগে। এমন অপ্সরার লাহান রূপ তোমার আপা। হিরণ ভাইরেই বাকি 200 দিমু কও। আমারেই তো মনে পোলা হইলে তোমারে তুইল্লা নিয়া বিয়া করতাম। বিন্দুর বলার ধরনে হেসে ফেলল করবী। ছোট চর দিয়ে শুধাল, তোর হিরণ ভাই বোকা বলে আমার পেছনে লাগে। চালাক হলে তার একমাত্র জ্ঞান হতিস তুই। তোর মতন কেউ ভালোবাসতে পারে আদৌ? এমন করে ভালোবাসা পায় ঠেলে কারা জানিস? বোকারা। তাইলে কি তুমিও বোকা আপা? বিন্দুর প্রশ্নে স্থির হয়ে গেল করবীর চোখের মণি দুটো। হাসির প্রশস্ততা হ্রাস পেল। ধীর স্বরে প্রশ্ন ছুড়ল, আমি বোকার মতন কিছু করেছি বুঝি? করো নাই বলতাছ? এই যে হিরণ ভাই যে তোমারে ভালোবাসে, এমন করে আদৌ কেউ ভালোবাসতে পারে কও? তার ভালোবাসাও তো তুমি মূল্য দেও না। মূল্য দিলে তোর কষ্ট হবে না বিন্দু? হিরণ ভাই সুখী হলে আমার কেন কষ্ট থাকব আপা? কথাটা বলতেই বিন্দুর কণ্ঠ কাপল। ভেতর ভেতর যে এই উত্তরটা দিতে তার কতটুকু যন্ত্রণা হয়েছে তা করবী ভালো করেই আন্দাজ করতে পারল। তাই কষ্ট কমাতে বলল, মজার ব্যাপার কি জানিস বিন্দু? অনেক সুন্দর যারা, তাদেরকে মন প্রাণ থেকে কেউ ভালোবাসে না। বেশিরভাগ মানুষ তার রূপে মুগ্ধ হয়ে যায় এবং তার নাম দেয় ভালোবাসা। আমার এই রূপ কোনোদিন অ্যাসিডে ঝলসে গেলে দেখবি আমাকে ভালোবাসার মতন হয়তো কেউ নেই। কেউ না। কিন্তু এমন অত্যাধিক সুন্দর না যারা, তাদের ক্ষেত্রে একটা ব্যাপার দারুণ আছে। তা হলো, কেউ যদি তাদের ভালোবাসে বলে দাবি করে তবে বলা যায় সে সত্যিই ভালোবাসে। কারণ এক্ষেত্রে মুগ্ধতার তো কোনো উপায় নেই। তবে আমি চাই হিরণ তোকেই ভালোবাসুক। আর জানি একদিন ও তোকে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসাটা দিবে। বিন্দু করবীর কথায় তাচ্ছিল্য হাসল। বলল, অভাগীর আশায় পড়ে ছাই, জানো তো। বিন্দুর কথাটা শেষ হতেই কোথা থেকে যেন হিরণ ছুটে এলো। এই মানুষে পরিপূর্ণ গলিটিতে এসেই চারপাশ না তাকিয়ে করবীর চুলের মাঝে থাকা ফুলের খোপাটা টেনে ছিঁড়ে ফেলল। সাথে কয়েকটা চুলও নির্দয়তার সাথে ছিঁড়ে গেল। করবী হতভম্ব। হিরণ কেমন ফোঁসফোঁস করতে করতে করবীর হাত মুঠ করে ধরল। দাঁত কিরমির করে বলতে লাগল, আমার না হলে তুমি কারো না। কারো না। বিন্দু ছুটে গেল। হিরণের শক্ত হাত ছাড়ানোর চেষ্টা করল। বার কয়েক বলল ছাড়তে, কিন্তু হিরণ ঠাই দাঁড়িয়ে রইল। পাড়া প্রতিবেশীর মানুষরা ভিড় জমাল। রাস্তা ভরে গেলে মুহূর্তেই। এসব মানুষ যে পরবর্তীতে রসিয়ে রসিয়ে এই ঘটনাকে আরো বড় করবে তা আর বুঝতে বাকি রইল না বিন্দুর। দিশে না পেয়ে বিন্দু সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিল হিরণের বুকে। কেমন আক্রোশ নিয়ে বলল, তুমিও কাপুরুষ হিরণ ভাই। কাপুরুষ? নারীর গায়ে যে পুরুষরা হাত দেয় তারা সবাই কাপুরুষ। ছি ছি। তুমিও ভুল মানুষ। তুমিও ভুল।
বিনা পয়সায় মজা লুটতে ভিড় জমল মানুষের। আগ্রহী কৌতূহলী দৃষ্টিগুলো যেন কাটার মতন বিঁধল করবীর শরীরে। হিরণের চোখের সাদা অংশটুকু ততক্ষণে লাল রং ধারণ করেছে। করবী হাত ছাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেই ভীষণ শক্ত কণ্ঠে বলল, এই মুহূর্তে আমার হাতটা না ছাড়লে আপনার গালে চর বসাতে আমি দুবার ভাবব না। ব্যাস, বাক্যটুকু আগুনে ঘি ঢালার কাজ করল। হিরণ হাতটা আরো শক্ত করে টেনে ধরল। গলা ফাটিয়ে চিৎকার করে বলল, তোমার যা ইচ্ছে করো, আমিও দেখব তুমি আমার না হয় কার হও। বিন্দুর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে বহুক্ষণ আগেই। সে এবার হিরণের টি শার্ট টেনে ধরল। মেয়েটার চোখ জলে টলমল করছে। কোনোরকমে অস্ফুটস্বরে বলল, ছাইরা দেন আপারে। আপনি কোন সাহসে আপার ইজ্জত নিয়া টান দিছেন কন? আপনি কি অমানুষ হইছেন? এই আপনারে আমি এত ভালোবাসলাম। হিরণের সামগ্রিক রাগ এবার যেন লেলিহান দাবালনের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তার পুরুষালী শক্ত হাতের চোরটা গিয়ে পড়ল বিন্দুর ডান গালে। বিন্দুর যেন সমগ্র পৃথিবী ঝনঝন করে উঠল। হতভম্বতার গাঢ় বাতাস ছুঁয়ে গেল পুরো জনস্রোতকে। বাদ গেল না করবিও। হিরণ মুখ ঝামটি মেরে বলে উঠল, কে বলেছে তোকে ভালোবাসতে? আমি বলেছি। আমি কাপুরুষ হলে তুই কি ভালো মানুষ? তুইও তো নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। তাই তো আমি না করা সত্ত্বেও আমার পিছনে পড়ে থাকিস। বিন্দু যেন মুহূর্তেই ভাষাহারা হয়ে গেল। ভালোবেসেছে বলে আজ এমন ভাবে কলঙ্কিত হতে হল। এই দাম দিল ভালোবাসা তাকে। এই দাম। আজ আমেনা খালা বাড়ি ফিরেছিলেন সন্ধ্যার আগেই। ঘরে বসে তিনি রান্না করছিলেন। কিন্তু মহল্লার হইচইয়ের ভারী শব্দ তার কানে এসেও বাড়ি খায়, যার ফলস্বরূপ তিনি নিচে ছুটে এসেছিলেন। কিন্তু নিচে এসে এমন দৃশ্য দেখতে হবে তিনি ভাবতেই পারেননি। ভরা বাজারে সম্মানহানির এহেন দৃশ্য উনার মাথা নত করে ফেলছিল। হয়তো উনারা গরিব, কিন্তু তাই বলে ভরা মানুষের ভিড়ে তার মেয়ে এমন ভাবে মার খাবে একটা যুবক ছেলের হাতে। ছি! এমন দৃশ্য দেখার আগে সে অন্ধ হল না কেন? ঝামেলার মোড় এবার বিশ্রী ভাবে ঘুরে গেল। আমেনা খালা গিয়ে বিন্দুর চুলের মুঠি টেনে ধরলেন, সাথে ক্ষমা চাইলেন হিরণের কাছে। করবী আমেনা খালাকে বুঝানোর জন্য বলল, বিন্দুকে ছাড়েন খালা, ও কিছু করেনি। ওর দোষ নেই। ওর দোষ নাই ক্যাডা কইছে? ওর অবশ্যই দোষ আছে। ওর সবচেয়ে বড় দোষ ওই তোমার মতন অপ্সরার লগে মিশছে। আইজক্কা না অয় তোমার লগে মিশত, আর না ভরা বাজারে অরে মাইর খাইতে হইত। মা যেমন মাইনষের লগে মিশবি হেমুনি তো হইব। মানুষ তোরে রাস্তার মায়া বানায় দিল। আমেনা খালার প্রথম কথাগুলো যতটা না করবিকে আঘাত করল, তার পরের কথাগুলো তার চেয়ে দ্বিগুণ অপমানে আচ্ছাদিত করল তাকে। ভিড়ের মাঝে দুচার মহিলা সহমত পোষণ করে আরেকটু বাজে ইঙ্গিতে বলল, হ হ হুতুইমার আম্মা ঠিকই কইছেন। বিন্দুর বয়স হইল কম। ওই কি এত কিছু বুঝে? এই মায়া হইল শেয়ানা। এত বয়স হইল অহনো বিয়ানা কইরা ঘুরে। কিছু কইলেই কেমন দাঁত কিরমির কইরা জবাব দেয়। মা নাই ঘরে। বাপ একটা ল্যাংড়া, ঘরবন্দি। মায়া নাকি সংসার চালায়। কোন জায়গায় কোন আকাম কইরা সংসার চালায় আল্লাহ মালুম। আমরা লাগে কিছু বুঝি না। আর হিরণ পোলাডা তো সারাক্ষণ মহল্লাতেই থাকে, কই কখনো তো কোনো মায়ার লগে এমন করতে দেহি নাই। ওর লগেই কেন করল? নিশ্চয় এমন জ্বালা ধরা রূপ দিয়া ভুলাইছে। এখন তো আমাগো ঘরের বেডাগরেও সাবধানে রাখতে হইব দেহি। এমন ঘৃণিত ইঙ্গিতপূর্ণ কথার বিপরীতে করবীর চিৎকার করতে মন চাইল, বলতে ইচ্ছে হলো অনেক কিছু। কিন্তু সে অনুভব করল তার গলা দিয়ে কথা আসছে না। শরীর কেবল অনবরত কাঁপছে। জীবনের প্রথম এত ঘৃণা ভরা বান ছুটে এসেছে বলেই হয়তো হজম করতে কষ্ট হচ্ছে।
যেদিন বাড়িওয়ালা আব্দুল ওরে ছুঁয়ে খারাপ ইঙ্গিত করেছিল, সেদিনও বোধহয় কর্বীর এতটা ঘৃণা ধরেনি শরীরে, আজ যতটা ধরল। একজন নারী হয়ে কিভাবে আরেকজন নারীকে এতটা অপমান করা যায়, তাই কেবল ভেতর ভেতর কর্বীকে ভাবিয়ে অবাক করে তুলল। সেখানে আরও হয়তো কথা বাড়ার ছিল, কিন্তু করবী পরাজিত সৈনিকের ন্যায় এক পা দুপা টেনে কেবল বেরিয়ে এলো, সবকিছু পিছনে ফেলে। কর্বীর মাথা শূন্য শূন্য লাগছিল। পেছনে থেকে হিরণের চেঁচামেচি পাওয়া যাচ্ছিল। হয়তো উপস্থিত জনতাদের উদ্দেশ্যে সেই হিংস্রতা ছিল। কিন্তু কর্বীর একটিবার সাহস করে আর ঘাড় ঘুরিয়ে দেখার ইচ্ছে হলো না, তার কেবল মনে হলো ঘাড় ঘুরালেই দেখতে পাবে কতগুলো নোংরা দৃষ্টি তার চরিত্র টেনে হিচড়ে ছিঁড়ে ফেলার খেলায় মেতেছে। সেই এই খেলা দেখতে পারবে না, কখনোই না। করবী ক্লান্ত পা গুলো টেনে যখন নিজের ঘরের সামনে এসে দাঁড়ালো, তখন অদ্ভুতভাবে আবিষ্কার করল দরজাটা খোলাই আছে। কর্বীর মন ভীত হল। বাবা কি কিছু আঁচ করেছেন? ভয় শঙ্কা নিয়ে সে ঘরে ঢুকতেই চিন্তা হ্রাস পেল। না, বাবা ঘুমাচ্ছেন। কিন্তু অবেলায় তো বাবা ঘুমান না। করবী গিয়ে বাবার শরীরে হাত রাখল। শরীরটাও তো স্বাভাবিক আছে। করবী অন্ধকার রুমেই বেশ কতক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাগ্যিস বাবা ঘুমিয়ে আছেন, যদি এসব কথা শুনতেন দেখতেন তাহলে নিশ্চয় মানুষটা আর সহ্য করতে পারতেন না। বিধ্বস্ত শরীরটা টেনে ঘরের বাহিরে চলে গেল মেয়েটা। নিজের রুমে গিয়ে দরজা দিল। কিন্তু একবার যদি বাবার অন্ধকার রুমের আলো জ্বালাত, তবে সে দেখতে পেত অসহায় বাবা মেয়ের অপমানে বোকার মতন কেঁদেছেন। নিজের অক্ষমতাকে অভিশাপ ভেবে কতটা হাহুতাশ করেছেন। বাহিরে বৃষ্টি হচ্ছে তুমুল গতিতে। অসময়ে যেন কালবৈশাখী ঝড়ে প্রকৃতি দিশেহারা। ছন্নছাড়া বৈরী বাতাস চারপাশ জুড়ে বিরাজমান। করবী পরীক্ষার হলে বসে থেকে শূন্য চোখে তাকিয়ে আছে বাহিরে। প্রকৃতির এই অশান্ত রূপে সে যেন নিজের চূর্ণবিচূর্ণ মনকে খুঁজে পাচ্ছে। গত কয়েকদিনের বিধ্বস্ত প্রায় মনটা বড় যন্ত্রণা দিচ্ছে তাকে। এমন ধ্যানে কাটিয়ে দিল মেয়েটার পরীক্ষার অধিকাংশ সময়টুকু। মনমতো পরীক্ষাটাও শেষ করা হলো না তার। পরীক্ষা শেষ হতেই সবার প্রথম হলো ছেড়ে বেরিয়ে এলো সে। চোখের নিচে কালি জমেছে তার। মনে হচ্ছে যেন গাঢ় কুহেলি ছক কষছে বড় কৌতূহলে। শুভ্র রাঙা গালগুলোতে অযত্নের দু-একটি ব্রণ উকিঝুঁকি দিচ্ছে। বেশ কয়েকদিন হলো তার সাথে বিন্দুদের কোনো কথাবার্তা হয় না। সেও ব্যস্ত থাকে ভীষণ। টিউশন, কলেজ, পরীক্ষা, বাকি সময়টুকু নতুন বাসা খুঁজতে খুঁজতেই কেটে যায়। তারপর যখন পৌঁছায় বাসায়, তখন আর মন ভরসা দেয় না, সাহস করে একতলা ডিঙিয়ে চিলেকোঠার ঘরটায় যাওয়ার। আত্মসম্মানে যে গাঢ় দাগ জখম করেছে, সে দাগ যে এত সহজে মুছবার নয়, তা করবী ভালো করেই আন্দাজ করতে পেরেছে। আমাকে এভাবে ইগনোর করার কারণ কি জানতে পারি? করবীর পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো কণ্ঠের মালিকটির দিকে। তার মনে হল তার সামনে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। তিমির দুপা এগিয়ে এলো। ভরাট তার কণ্ঠস্বর, কি ব্যাপার? কথা বলছো না কেন? করবীর মুগ্ধতার ঘোর কেটে গেল। চোখের সামনে ভেসে উঠল সেদিনের রাস্তায় তার চরিত্র নিয়ে রংতামাশা খেলার দৃশ্যটি। শিউরে ওঠল সে। আর কোনোভাবে এত অপমানিত হতে পারবে না সে। তাই আলগোছে কথা ঘুরানোর জন্য বলল, ব্যস্ত ভীষণ। কতটা ব্যস্ততা তা আমিও জানতে চাই। কি এমন কারণে ব্যস্ত যে আমাকে তুমি দেখেও দেখছো না? করবী উত্তর খুঁজে পেল না। কিন্তু ভেতর ভেতর তার ভালো লাগার সত্তা অবহেলায় শক্ত হয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণ চুপ থেকে সে স্বাভাবিক স্বরে জবাব দিল, আপনাকে দেখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কখনো তো আমার ছিলও না। করবীর রাশভারী কণ্ঠে চমকে গেল তিমির। এই প্রথম বুঝি মেয়েটা এমন ভাবে কথা বলল তার সাথে। এত রূঢ়ভাষী তো ও কখনো ছিল না।
তিমির বিস্মিত কণ্ঠে বলল, বাধ্যবাধকতা ছিল না, কিন্তু কোথাও তো একটা অদৃশ্য বাঁধন ছিল, তাই না? কই, আমার তেমন মনে হয় না। কর্বীর শক্ত জবাবে তিমির আহত হল। দুহাতে কর্বীর ডান হাতটা ধরতেই করবী ছিটকে দূরে সরে গেল। চোখের উপর আবারও সেই দিনের দৃশ্য ভেসে ওঠল। সেদিন না সে হাত ধরে হাঁটত, আর না এতটা অপমান অপদস্থ তাকে হতে হতো। তিমির যেন আজ চমকের উপর চমক পাচ্ছে। কর্বীর বদলে যাওয়া রূপ, টানা কিছুদিনের অবহেলা যেন তার মানতে কষ্ট হচ্ছে। মেয়েটা এত শক্ত কখনোই ছিল না। তবে কি তার এলাকায় গিয়ে যে ঘটনা শুনেছে সেটা সত্যি? মেয়েটার সাথে কেউ খারাপ আচরণ করেছে? কিন্তু তিমিরের আর জিজ্ঞেস করা হলো না। তার আগেই সব ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়ে নিজ ইচ্ছায় হারিয়ে গেল করবী। কলেজের গেইটের সামনে দ্রুত পায়ে আসতেই আবারও থেমে গেল কর্বীর পা। আমেনা খালা দাঁড়িয়ে আছে ঝুম বৃষ্টিতে। করবী অবাক হলো এ সময়ে এখানে মানুষটাকে দেখে। একবার মনে হলো গিয়ে কথা বলবে, আরেকবার মনে ভয় হলো আমেনা খালা কি তাকে ভার্সিটির সবার সামনে আবার অপমান করার জন্য এখানে এসেছেন। করবী কি করবে বুঝতে না পেরে ঠাই দাঁড়িয়ে রইল এক জায়গায়। তবে হাসি মুখে তার দিকে এগিয়ে এলো আমেনা খালা নিজেই। এসেই বরাবরের মতন আদুরে স্বরে বলল, কি গো, আমারে দেইখাও গেলা না কেন আমার কাছে? গোস্সা বুঝি কমে নাই তোমার? আম্মার উপর কেউ এত রাইগ্গা থাহে কও? কর্বীর ছোট ছোট চোখে তখনও বিস্ময়। ভিজে একাকার তার শরীর। অস্ফুটস্বরে বলল, রাগ করিনি খালা। হেইডা তো তুমি আমারে খুশি করার লাইগ্গা কইতাছ। আমি কি আর হেইডা না বুইঝা? তয় আম্মা, রাগ কইরা থাইকো না খালার উপর। খালা বড় বোকা মানুষ তো, তাই তোমারে দুঃখু দিয়া ফালাইছি। মাফ করো আমারে আম্মা। কথা শেষ করেই ভদ্রমহিলা হাত জোর করলেন। করবী মহিলার হাত চেপে ধরল, ব্যস্ত কণ্ঠে বলল, ছি ছি খালা, আমার পাপ বাড়াবেন না। আপনি এভাবে ক্ষমা চাইলে আমার পাপ হবে যে। আম্মা, তোমারে হেই দিন যা সব বলছি তা কখনোই ক্ষমা হয় না। তবুও ক্ষমা না চাইলে আমার আত্মা বড়ই জ্বালাতন করছিল, খচখচ করতাছিল। আমারে ক্ষমা কইরো আম্মা। আমার কোনো রাগ নেই খালা। আপনি আর ক্ষমা চাইবেন না। ভদ্রমহিলা হাসলেন। কর্বীর মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আমাগো বিন্দু আর হুতুমের তো প্রাণ তুমি। মায়া দুইডা তোমার আশায় বইসা আছে। তুমি কি আইজ একটু জলদি বাসায় ফিরবা? ওরা তোমারে পাইলে একটু ভরসা পাইত। অবশ্যই খালা, আমি এখনই যাব। চলুন। আমেনা খালা দুপা পিছনে গেলেন। ঘাড় কাত করে বললেন, তুমি যাও আম্মা, আমার একটা কাজ আছে। তুমি গেলে বিন্দুটা একটু শান্তি পাইব। কথাটা শেষ করেই আমেনা খালা হাঁটা ধরলেন। মধ্যবয়স্ক এই নারীটিকে আজ অন্য দিনের তুলনায় খুব বেশি বৃদ্ধ দেখাল। মনে হলো যেন নুইয়ে নুইয়ে হাঁটছেন। বয়স মনে হলো কিছু দিনেই অনেকটা বেড়ে গিয়েছে। করবী আজ আর টিউশনিতে গেল না। কি মনে করে রিকশা নিয়েই ছুটল। অথচ আজ তার নতুন বাসার অ্যাডভান্স দেওয়ার কথা ছিল। রিকশা গলির মোড়ে আসতেই মানুষের ভিড়ের জন্য আর ঢুকতে পারল না। করবীর মন কেমন যেন খচখচ করল। তার চোখে কেবল আমেনা খালার সেই হলদেটে চোখগুলো ভেসে উঠতে লাগল। খালা তো ভিড়ের কথা কিছু বললেন না। এলাকায় কি হলো? করবীর আর বেশি ভাবতে হলো না কি হলো নিয়ে। তার আগেই মানুষের ভিড়ের ফাঁকফোকরে লাশবাহী খাটটি তার দৃষ্টিগোচর হল। সাদা কাপড়ে মোড়ানো লাশটির উপর বিরাট ছাতা লাগানো। আতুরের ঘ্রাণে ভরে গেছে চারপাশ। স্বজন হারানোর চিৎকারও ভেসে আসছে। করবী ভ্রু কুঁচকাল, কার লাশ এটা? জীবনে কত ধরনেরই স্মৃতি থাকে।
কিন্তু কারো মৃত স্মৃতি করবীর ভাণ্ডারে নেই। ছোটবেলা থেকে একা একা থাকার ফলে কখনো কোনো কাছের মানুষকে মৃত অবস্থায় সে দেখেনি। তাই কোনো আপন মানুষের মৃতদেহ ঠিক কতটুকু যন্ত্রণা দেয় তা সম্পর্কে তার ধারণা নেই বললেই চলে। এবং সেই ধারণা না থাকায় সে এলাকার ভিড়ের ভেতর আবছা ভাবে লাশবাহী খাটটা দেখেই বড় দমবন্ধকর অনুভূতি অনুভব করল। একবার ভাবল টিউশন করাতে চলে যাবে। সন্ধ্যার দিকে ফিরতে ফিরতে নিশ্চয় লাশটি কবর দিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু পরক্ষণেই যেন কি ভেবে আর গেল না, বরং ধীরে ধীরে পাশ কাটিয়ে নিজের বিল্ডিংয়ের দিকে পা বাড়াল। আমেনা খালা তো বললেনই বিন্দু অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে বিন্দুর কাছে যাওয়া বেশি ভালো মনে হল তার। কিন্তু করবী ভাবনা অনুযায়ী পাশ কাটিয়ে শেষমেশ আর যেতে পারল না। তার আগেই গোগন বিদারক চিৎকারের কণ্ঠটি তার ভীষণ পরিচিত মনে হল। থেমে গেল করবীর পা। অতঃপর দ্রুত ভিড় ঠেলে ছুটে গিয়ে দাঁড়াল লাশটির সামনে। সাদা কাপড়ে মোড়ানো লাশটি দেখে পা কাঁপে করবীর। শরীরও যেন ঝাঁকিয়ে উঠে কেমন করে। মাথা ঘুরিয়ে যায় করা আতুরের ঘ্রাণে। করবী অস্ফুটস্বরে উচ্চারণ করল কেবল আমেনা খালা। করবীর যেন বিশ্বাস হতে চায় না। লাশটি তার আমেনা খালার। কই, একটু আগেই তো সে আমেনা খালার সাথে কথা বলল। আমেনা খালা তাকে কতই না আদর করলেন। ওর কি মতিভ্রম হচ্ছে? ভুল দেখছে কি? না হলে আধা ঘন্টা আগেও যে মানুষটারে চোখের সামনে দেখল সে মানুষটা কিভাবে লাশ হবে? এটা কি আদৌ সম্ভব? করবীর ভাবনার মাঝে কেউ একজন ছুটে এসে আকস্মিক জড়িয়ে ধরল তাকে। করবীর ভাবনা ছুটল, বিস্ফোরিত নয়ন যুগল মেলে সে বুকের মাঝে থাকা মানুষটার দিকে চাইল। বিন্দু মেয়েটা ঝাপটে ধরেছে তাকে। কেমন হাউমাউ করে কাঁদছে মেয়েটা। করবীর মায়া হলে হাত রাখল বিন্দুর মাথায়। অবাকের ছায়া কণ্ঠে ধরে রেখেই উদাস কণ্ঠে শুধাল, খালার কি হয়েছিল? কিভাবে হলো? বিন্দুর কাঁদতে কাঁদতে দম বন্ধের উপক্রম হল। উত্তেজিত কণ্ঠে বলল, জানি না আপা, জানি না। কাইল রাইতেও তো দেখলাম সুস্থ আছে। কিন্তু আইজ সকালে ঘুম থেইকা জাগাইতে গিয়া দেহি আম্মা নড়েচড়ে না। ঠান্ডা হইয়া আছে তার শরীর। আমার আম্মা আমারে ফাঁকি দিল আপা। আমার আম্মা আমারে একলা কইরা দিতে পারল। করবীর ভীষণ কান্না এলো। বাঁধ ভাঙা কান্না। যতদিন যাবৎ চেনে আমেনা খালাকে, মহিলা রাগী কিন্তু ভীষণ ভালো। করবী মায়ের আদর চিনত না, আমেনা খালা শিখিয়েছিল সে আদর। অথচ সে মানুষটা কিনা আর নেই। তাও কিছুক্ষণ আগেও যে মানুষটার সাথে তার এত কথা হলো। বিন্দুর কান্নার দাপট বাড়ল। কাঁদতে কাঁদতে কত কথা বলল। কোন গরমে বিন্দু গ্রামের এক বাড়ি থেকে আম চুরি করেছিল বিধায় তার আম্মা তার হয়ে ঝগড়া করেছিল। কোন শীতে বিন্দুর ভীষণ জ্বর হয়েছিল বিধায় আম্মা সেই ভোরের কুয়াশায় খালি পায়ে হেঁটে মেয়ের নামে মানত করতে গিয়েছি শীত উপেক্ষা করে। শীত গ্রীষ্ম এর সব গল্পই বলল। গলিতে ভিড় ধীরে ধীরে কমল। বিন্দুর আহাজারি নীরবে শুনল করবী। আটকালো না মেয়েটাকে। ছোট্ট হুতুমও কি ভীষণ কান্না। মৃত্যুর মতন ভারী শব্দটাও যেন বাচ্চা মেয়েটি উপলব্ধি করতে পারছিল। করবী কেবল এক ধ্যানে তাকিয়ে রইল খালার ফ্যাকাশে মুখটির দিকে। সবটাই যেন মিথ্যে মনে হচ্ছে তার। চোখের সামনে কত স্নেহের দৃশ্য ভেসে উঠল। একবার করবীর হাত পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। এই খালাই দুনিয়ার ছুটোছুটি করেছে তাকে নিয়ে। যার জন্য খালার এক বাসার কাজও ছাড়তে হয়েছিল অতিরিক্ত বন্ধ দিয়েছে বলে। আবার কখনো কখনো খালা শুটকি ভর্তা করে করবীকে ডেকে পাঠাতেন। করবী গেলে পাটার মাঝে ভাত মেখে করবী, বিন্দু এবং হুতুমকে মুখে তুলিয়ে খাইয়ে দিতেন। আবার আদর করে বলতেন, পাটা মোছা ভাত যেই মজা। তুমি না আইলে বিন্দু ওগরেও খাইওয়াইতে পারি না। তোমার তো এইডা খুব পছন্দের।
আবার কোনোদিন যদি মাছ রান্না হতো বিন্দুদের ঘরে, করবির জন্য একটা টুকরো হলেও রাখত। সব সুন্দর স্মৃতি ভেসে উঠল চোখের উপর। ভুল করেও কোনো খারাপ স্মৃতি আশেপাশেও এলো না। মৃত্যু কত পবিত্র! সে যাকে ছুঁয়ে যায় তার সকল খারাপ কাজই মানুষ ভুলে যায়। লাশের সামনে দাঁড়িয়ে কখনো মানুষ সেই মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ কথা ভাবতেও পারে না। ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হল। লাশ নেওয়ার মতন মানুষ বিন্দুদের এই শহরে নেই। সেই ভাবনায় যখনই করবির মন ভীত হল ঠিক তখনই হিরণ উপস্থিত। সাদা পাঞ্জাবি পরনে তার সাথে আরও ছেলেপেলেও এসেছে। হিরণ আজ চোখে চোখ রাখেনি। এসেই মাথা নিচু করে এক সাইডে দাঁড়াল। তার সঙ্গের একটি ছেলে এসে করবিকে ডাকল। আপু, লাশটি তো নিতে হবে। রাত হচ্ছে। আমরা সব বন্দোবস্ত করে এসেছি। আপনারা অনুমতি দিলেই নিয়ে যাব। করবি উত্তরের আশায় তাকালো বিন্দুর দিকে। মেয়েটা কাঁদতে কাঁদতে ক্লান্ত প্রায়। চোখ ফুলে গেছে অনেক, কিন্তু কণ্ঠে তেজ। হিরণ ভাইয়ের সাহায্য লাগব না। হেও যেন এইখান থেকে চইল্লা যায়। হিরণের চোখ অত্যাধিক লাল। সেই লাল আস্তরণের নিচে তুমুল অনুশোচনা গ্রাস করে আছে। করবি বুদ্ধিমতী। বিন্দুর চেয়ে তার বয়স বেশি। তার বোঝার ক্ষমতাও বেশি। হিরণের প্রতি বিন্দুর অভিমান আছে আর তার হলো রাগ আছে। অভিমানের চেয়ে রাগের তেজ বেশি। তবুও করবি এই মুহূর্তে কোনোরকম রাগারাগিতে গেল না, বরং বিন্দুকে আগলে ধরল, ভরসা দিল। খালার শেষ কাজটা ভালোভাবে সম্পন্ন হোক বিন্দু। এখন জেদ দেখাস না। বিন্দুর অভিমানী চোখ টলমল করে উঠল। ঠোঁট ভেঙে কেঁদে বলল, এই হিরণ ভাইয়ের লাইগ্গা আমার আম্মা এই কয়টা দিন অনুশোচনায় পুইরা মরছে। প্রতিদিন খালি কইছে বিন্দুরে, মা হারা মায়াডারে এমনে সবার সামনে সম্মানহানি কইরা আমি বড় পাপ করছি। আমার এই পাপের ক্ষমা হইব না। মায়াডা ফুলের মতন পবিত্র, কিন্তু আমার লাইগ্গা তার চরিত্র নিয়া এলাকার মানুষ কথা কওয়ার সাহস পায়ছে। আমার এই পাপ আল্লাহ ক্ষমা করব না। এসব বলে এ কটা দিন আম্মা কত অনুশোচনা করছে গো আপা। আমার আম্মা এই অনুশোচনায় তো মরল। আপা, তুমি আমার আম্মাডারে মাফ কইরো। করবিও বিন্দুর কান্নায় সাথী হল। ভেঙে আসা কণ্ঠে বলল, আমি খালারে ক্ষমা করে দিছি বিন্দু। তুই এসব বলিস না। বিন্দুকে থামিয়ে করবি অনুমতি দিল হিরণকে। হিরণ লাশের খাটটা ধরতে নিয়েও থেমে গেল। হাঁটু মুড়ে বসল বিন্দুর সামনে। বিন্দুর দুহাত আঁকড়ে ধরল নিঃসংকোচে। হিরণ কাঁদছে। অনুতপ্ত স্বরে বলল, আমারে ক্ষমা করিস বিন্দু। আমি পাপী মানুষ, আমারে ক্ষমা করিস। মায়ের লাশ কাঁধে নেওয়া যন্ত্রণা অনেক। সে যন্ত্রণা আমি জানি। তুই কাঁদিস না বিন্দু। আমরা আছি সবাই তোর সাথে। হিরণ কথা শেষ করতেই বিন্দু স্থান কাল পাত্র ভুলে ধপ করেই জড়িয়ে ধরল হিরণ ভাইকে। কি সে কান্না মেয়েটার! হিরণ আজ বাধা দিল না। বেশ খানিকক্ষণ কান্নার পর করবি বিন্দুকে টেনে নিল নিজের কাছে হিরণের ইশারায়। অতঃপর লাশ নিয়ে হিরণরা যাত্রা শুরু করল। বিন্দুর কণ্ঠ যেন ছিঁড়ে যায় এমন চিৎকার করল মেয়েটা। কাঁদল করবিও। এক হাতে বিন্দু আরেক হাতে হুতুমকে জড়িয়ে রাখল সে। বিন্দুর সে কি আহাজারি! আম্মা, আম্মা গো, তোমারে কখনো সুখ দিতে পারি নাই। আমি তো জানি তুমি কত কষ্ট নিয়া পৃথিবী ছাড়লা। আম্মা, আমি তোমার অক্ষম সন্তান গো। আমার জন্য গ্রাম ছাড়লা, এখন ছাড়লা পৃথিবী। আমি তোমারে এমনই অশান্তি দিলাম জীবনে। হুতুম মেয়েটা করবির পেট জড়িয়ে কাঁদল। বারবার করবিকে প্রশ্ন করল, বিন্দুর মা তো চইল্লা গেল, এখন আমার ঘুম না আইলে কে ঘুম পাড়াইব? বাণীর মা, মানুষ মইরা যায় কেন? আল্লাহ কি জানে না? মানুষ মইরা গেলে আমাগো কষ্ট হয়। করবি সান্ত্বনার ভাষা পেল না।
হিরণদের ভিড় কমতেই করবী খেয়াল করল দূরে দাঁড়িয়ে হাসছে আমেনা খালা। পান খাওয়া ডাক্তার, কি নিখাদ হাসি, দুহাতে বিদায় নিচ্ছে, চোখ দিয়ে ইশারা করে কি যেন বলছে। করবী ফ্যালফ্যাল করে সেখানে তাকিয়ে রইল। ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা আমেনা খালাই তো এখানে দাঁড়িয়ে আছেন। করবী নীরবে দেখল। তার হাতেই যেন হুতুম আর বিন্দুর দায়িত্ব দিয়ে খুশি হলেন মানুষটা। করবী জানে খালাকে কেবল সেই দেখতে পাচ্ছে, কিন্তু কিভাবে তার উত্তর নেই। কারণ আধ্যাত্মিক কিছু জিনিসের কখনো বিশ্লেষণ হয় না। সকাল হতেই চুলায় চায়ের পাত্র উঠেছে। তিমিরদের আবার চা ছাড়া সকাল ভালো কাটে না। ড্রয়িং রুমে টিভির শব্দ শোনা যাচ্ছে। বিদিশাই টিভি অন করে রেখেছে। এটা ওর প্রাত্যহিক অভ্যাস। যখন ওর কাজ করার সময় আশেপাশে কেউ না থাকবে তখনই ও টিভি অন করে রাখে। এতে ওর মনে হয় যে ওর সাথে কেউ কথা বলছে। ও একা নয়। আজ আবার কাজের আন্টিও আসেননি, তাই ও আরও একা হয়ে গিয়েছে। তার উপর তার শাশুড়ির বাতের ব্যথা বেড়েছে। সেজন্য ভদ্রমহিলা আর বিছানা থেকে নড়তে পারছেন না। তন্মধ্যেই ওদের বাড়িতে থাকা ল্যান্ডফোনটি বেজে উঠল। সচরাচর ল্যান্ডফোনে তেমন কেউ কল দেয় না। আধুনিকায়নের যুগে যেখানে স্মার্টফোন ব্যবহার হয় হাতে হাতে, সেখানে ল্যান্ডফোনেরই বা কি প্রয়োজন পড়ে। ফোনটা কেবল ঐতিহ্য ধরে রাখার জন্যই রাখা। কেমন নবাবিয়ানা প্রকাশ পায়। বিদিশা টিভির শব্দে প্রথমবার শুনতে পেল না, কিন্তু দ্বিতীয়বার ঠিক শুনল। দ্রুত ছুটে গিয়ে রিসিভ করল ফোনটা। তখনই অপর পাশ থেকে ভেসে এলো মেয়েলি মৃদু কণ্ঠ। হ্যালো। মেয়েলি কণ্ঠটি বড় পরিচিত ঠেকল বিদিশার কাছে, কিন্তু ঠিক ঠাহর করতে পারল না কার কণ্ঠ। তাই সে শুধাল, কে? জবাব এলো, ভাবি বলছেন। বিদিশা এবার চমকাল। মেয়েলি কণ্ঠের অধিকারিণী তাহলে তাকে চেনে। বিদিশা কিতক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। ভালো আছেন ভাবি? এই তো ভালো। কে বলছিলেন ঠিক চিনলাম না। আমি আশাবরী, তিমিরের। বাকি কথাটুকু সম্পূর্ণ হতে দিল না বিদিশা। মুখ চোখ শক্ত করে বলল, আপনি ভাইয়ার কেউ না। এ নাম্বারে কেন কল দিয়েছেন? বিদিশার হুট করে কণ্ঠ বদলে হয়তো অপরপক্ষ কিঞ্চিত বিস্মিত হল। কিছুক্ষণ মৌন থেকে বলল, কেউ না তা তো জানি। আসলে কল দিয়েছিলাম ভিন্ন কারণে। সেদিন কলেজে গিয়েছিলাম আমার ইন্টারের মার্কশিট সার্টিফিকেটগুলো আনতে। কাগজগুলো দরকার, কিন্তু কর্তৃপক্ষ হেয়ালি করছেন। আমার খুব দরকার সেগুলো। ভেবেছিলাম তিমির তো পুরনো স্টুডেন্ট, তাও আবার সেই ভার্সিটির। তিমির একটু ব্যবস্থা করে দিলে কাগজগুলো দ্রুত পেতাম। ভাইয়া এখন এ শহরে থাকেন না। তাছাড়া আপনারাও তো এ শহর ছেড়েছিলেন। আবার এলেন কেন? ভয় পাবেন না। শহর ছেড়েছি আবার শহরে ফিরে এসেছি বলে ভাববেন না মানুষদের কাছেও ফিরে আসব। শহর আমাকে ভুলেনি। তার স্মৃতিতে আজও আমি ভীষণ সতেজ। তাই তার কাছে আসতে হয়েছে। মানুষের মনের ক্ষেত্রে তো তা না। মানুষের চোখের আড়াল হলেই মনের আড়াল করে ফেলে। তাই ফিরে আসার চান্স নেই। তাছাড়া সংসারে আমার শিকড় বহুদূর চলে গেছে। সেটা ছিন্ন করে আসা সম্ভব না। কিন্তু আপনার বাতাসও এ শহরে বইলে কিছু মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাবে। বুঝেন না এটা? ভাবি, যদিও আপনি আমাকে দোষীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন, কিন্তু দুনিয়া জানে আমি শেষবেলা অবধি যুদ্ধ করেছি। কারো বেঁচে থাকা দায় করার কোনো ইচ্ছে আমার কখনো ছিল না। যাই হোক, রাখছি তবে। আর কখনো কল দিবেন না। চিন্তা করবেন না। দিব না। আমি কারো জীবনের কাঁটা হতে চাইনি। ফুল হয়েই থাকতে চেয়েছিলাম, ভাবি। কথাটি শেষ করে বিনা অপেক্ষায় মেয়েটি ফোন কাটল। বিদিশা দাঁড়িয়ে রইল স্থির। সে আশাবরীকে এভাবে বলতে চায়নি।
মেয়েটাকে সে কখনোই সামনে থেকে দেখেনি। ছবি দেখেছে অনেকবার, আর একবার মেয়েটার গান শুনেছিল তিমিরের ফোনে। সে আসার আগেই আশাবরীর চ্যাপ্টার এই পরিবারের থেকে মুছে গিয়েছিল, তাই নতুন করে আর পরিচয় হওয়া হয়নি। নিজের স্থির ভাব কোনোমতে ধামাচাপা দিয়ে রান্নাঘরে গিয়ে তেল গরম করল সে, শাশুড়ির পায়ে মালিশ করার জন্য। তেল গরম করেই শাশুড়ির ঘরে প্রবেশ করল সে। ভদ্রমহিলা তখন চোখের উপর হাত দিয়ে শুয়ে আছেন। ঘুমিয়ে গিয়েছে কিনা বুঝার উপায় নেই। বিদিশা শব্দবিহীন মাটিতে গিয়ে বসল, হাত রাখল শাশুড়ির পায়ে। ঠিক তখনই তোরাক করে ওঠে বসল তাসনিম বেগম। কণ্ঠস্বর তার গম্ভীর। কে কল করেছিল? বিদিশা ভরকালো না মোটেও, বরং নরম কণ্ঠে বলল, আশাবরী। তুমি তক্ষুনি কয়টা করা কথা কেন বললে না ওকে? শাশুড়ির তেজিয়ান কণ্ঠের বিপরীতে হাসল মেয়েটা। বলল, কতটুকু করা কথা বলবো মা? যতটুকু করা কথা বললে মানুষ একজন মানুষকে ছাড়ার ক্ষমতা রাখে, ততটুকু করা কথা আপনি তাকে বহু বছর আগেই তো বলে ফেলেছিলেন। তাসনিম বেগম তার পুত্রবধূর এহেন শীতল অথচ তীক্ষ্ণ কথায় হতভম্ব হলেন। তুমিও কি আমাকে দোষ দিচ্ছ? বিদিশা জবাব দিল না। স্থির দৃষ্টি তার শাশুড়ির পায়ের দিকে। নরম হাতে সেখানে অবিরাম মালিশ করে যাচ্ছে। তাসনিম বেগম তখনও প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছেন। বেশ খানিকটা সময় পর বিদিশা উত্তর দিল, আপনি সন্তানের ভালোই চেয়েছিলেন আমি জানি মা, কিন্তু কি লাভ হলো সে ভালো চেয়ে? বড় ছেলে তো রাগ করে দেশের বাহিরেই চলে গেল। ছোটজন যাও আপনার কাছে রইল, তাও যোজন যোজন দূরের হয়ে। শেষ পর্যন্ত সবার ভালো করতে গিয়ে কেমন নিষ্ঠুর করে দিলেন সম্পর্কগুলো। সেই আফসোস থাকেই মা। বিদিশার কথা শেষ হতেই তাসনিম বেগম মেয়েটার হাতটা টেনে ধরলেন। আফসোস করে বললেন, আর কার সাথে কি অন্যায় করেছি আমি জানি না, তবে তোমার সাথে আমি অন্যায় করেছি। আমাকে ক্ষমা করো। বিদিশা আর কথা বলল না। তাকিয়ে রইল খুব দূরে নির্নিমেষ। সেই গ্রাম, সেই নতুন প্রেমে পড়ার ক্ষণ ভেসে উঠে স্মৃতির পাতায়, যা আজ নিছক গল্প। দৃষ্টিরা তার মৃত। করবী নিজের হাতে হুতুমকে গোসল করিয়ে দিয়েছে আজ। নতুন একটা ফ্রক পরিয়েছে। বাচ্চাটা এতেই ভীষণ খুশি। সবুজ রঙের ফ্রকটা পরে ছুটে বেড়াচ্ছে এখানে সেখানে। খেলার ছলে ভুলে গিয়েছে প্রিয় মানুষ হারানোর শোক। কিন্তু বিন্দু বাচ্চা নয়, তাই নতুন ফ্রক কিংবা কোনো বাহানায় মেয়েটার শোক ভুলানো সম্ভব হচ্ছে না। কেমন উদাস থাকে অতটুকুন মেয়েটার মন। ঝলমল করে হাসে না, হাসতে হাসতে গড়িয়ে পড়ে না তার উপর। তবে শোকও দেখায় না আড়ম্বরপূর্ণ ভাবে। কেঁদে কেটে বালিশও ভেজায় না, কেবল চুপ করে থাকে। আজ করবী ভেবেছে শপিং করতে যাবে। বিন্দুর শাড়ি পছন্দ, কিন্তু কখনো মেয়েটা কোনো শাড়ি পরেনি। তাই করবী ওর জন্য শাড়ি আনবে। একদিন আমেনা খালাই বলেছিলেন বিন্দুর শাড়ির প্রতি আলাদা আগ্রহ। আর বিন্দুও একদিন বলেছিল সে শাড়ি পরবে, হিরণ ভাই পাঞ্জাবি পরবে এবং দুজন ঘুরতে যাবে। হয়তো এই একটা উপায়ে মেয়েটাকে খুশি করা যাবে। যেমন ভাবনা তেমন কাজ। করবী তার ঘরের মোটামুটি রকমের আলনাটা বিক্রি করে দিল। কাঠের আলনা কেনার সময় কিনেছিল 11,500 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করল মাত্র 2370 টাকায়। করবীর হাত ফাঁকা, তেমন টাকা নেই। তাই শাড়ি কেনার টাকাটা জুগালো বড় মায়া ত্যাগ করে। আলনাটা তার ভীষণ পছন্দের ছিল কিনা। একটা পছন্দ ত্যাগ করে আরেকটা পছন্দের কাজ করবে, তাতে আফসোস কিসের? বিন্দু তার শখের মানুষ। মেয়েটার সুখের জন্য সে সব করবে। বিন্দু এবং করবী মিলে বড় রাস্তায় গেল। শপিং মল থেকে একটা শাড়ি কিনল, তার সাথে মিলিয়ে পাঞ্জাবিও কিনল।
শপিং করে বের হওয়ার সময়ই পেছনে থেকে তার ডাক ভেসে এলো, করবি না। করবি পেছনে ফিরে তাকালো। এক দেখায় চিনতে পারল না মুখটা। কিছুক্ষণ ভেবে অতঃপর বলল, চিনলাম না যে। বোরকা পরিহিতা নারীটি তখন এগিয়ে এলো করবির দিকে। হাসি হাসি কণ্ঠে বলল, আশাবরি, চিনেছ? করবি কতক্ষণ ভাবল, তারপর হুট করে মনে পড়তেই হাসল খানিক। আশা, ভালো আছেন? আপনাদের ছোট্ট করবি ভালো আছে। আশাবরি হাসল, জবাব দিল, ছোট করবি বড় হয়েছে, ভালো আছে। তারপর আরও টুকটাক কথা আদান প্রদান হলো তাদের ভেতর, আদান প্রদান হলো বাড়ির ঠিকানা এবং নাম্বারও। করবি প্রস্থান নিল বিদায় জানিয়ে। আশা তাকিয়ে রইল সে প্রস্থানের দিকে। সে মনেমনে কত খুঁজেছিল মেয়েটাকে, অবশেষে পেল। অপরদিকে করবি বের হয়েই হিরণকে কল দিল, গম্ভীর কণ্ঠে বলল, আমার জন্য একটা কাজ করে পারবেন? একবার বলে দেখো, জান দিয়ে দিব। হিরণের কথার বিপরীতে তাচ্ছিল্য হাসল করবি। যার জন্য জান দিতে পারবেন তারই মানহানি করতে একবারও ভাবেননি। যাই হোক, আমি চাই আমার জন্য আপনি আরেকবার ভালোবাসুন অন্য কাউকে, যে আপনাকে আপনার চেয়েও ভালোবাসে। করবির উত্তরে নীরব হয়ে গেল হিরণ। এরপর হতাশ স্বরে বলল, জান দিয়ে দিব বলাতে সত্যি সত্যি যে জান কেড়ে নিতে চাইবে ভাবিনি। তোমারে রেখে অন্য কাউকে ভালোবাসা আমার কাছে প্রাণ বিসর্জন দেওয়ার মতনই নিষ্ঠুর। বিসর্জনের ব্যথা আমি সইতে পারব না, রুবি। গোধূলি নেমেছে অম্বরের বুকে। কমলা রঙের গোধূলি। ঝকঝকে আকাশ, স্নিগ্ধ বাতাসে ভরপুর চারপাশটা। করবি, বিন্দু, হুতুম, হিরণ, করবির বাবা, বাণী সকলে মিলেই এসেছে নদীর ধারে ঘুরতে। নদীর অপর পাশে একটি পরিত্যক্ত ব্রিজ আছে যেখানে সন্ধে হলেই রংবেরঙের আলো জ্বলে উঠে। আড্ডা বসে আনন্দের। তৈয়ব হোসেন বসলেন নদীর ধারে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে তার সমস্যা হয় কিনা। এলাকার আরেকজন মুরব্বি বন্ধু পেতেই তার গল্প জমে উঠল। করবি বাকিদের নিয়ে উঠল ব্রিজে। বিন্দুর পরনে শাড়ি, নীল রঙের শাড়ি। হালকা নীলে মেয়েটার কৃষ্ণাঙ্গ ঝলমল করে উঠছে যেন। বিন্দুর গোপনে এমন রূপ আছে তা কখনো তার সাদামাটা আস্তরণের ভেতরে থেকে বোঝা যায়নি। ব্রিজে উঠতে পেরেই যেন আনন্দের সীমা রইল না হুতুম, বাণীর। বিন্দুর ভেতর থেকে উদাসীনতা তখনও কাটেনি। হিরণের পরনে সেই চিরায়ত পোশাক, বুকখোলা কালো শার্ট, তার ভেতরে সাদা টি শার্ট, জিন্স। সুন্দর চুলগুলো এলোমেলো। সকল নীরবতা ভেদ করে হিরণ বলল, আইসক্রিম খাবি, বিন্দু? বিন্দু চমকালো বোধ হয়। বলল, আমারে কইলা? এখানে তুই ছাড়া আর কারো নাম বিন্দু বুঝি? জানতাম না তো। করবিও অবাক হল। সে কখনো হিরণকে এতটা ভালোভাবে কথা বলতে দেখেনি বিন্দুর সাথে। হিরণ বিন্দুর বিস্মিত চোখগুলোর দিকে তাকিয়ে হাসল খানিক। হিরণ সচরাচর হাসেও না। আইসক্রিম খাবি কিনা সেটা ভাবতেই তোর এতক্ষণ লাগে? বিন্দুর উদাস বিকেল মুহূর্তেই সুন্দর হয়ে গেল। সে বিস্ময় হেসে বলল, খামু। হিরণ হাসল। ছেলেটার চেখে পাপড়িগুলো ভীষণ ঘন। দেখতে কি সুন্দর লাগে। করবি কখনো দেখেইনি ছেলেটাকে। আজ দেখেছে আর অবাক হচ্ছে। ছেলেটার বখাটেপনার আড়ালেও সুন্দর একটা হিরণ বাস করে, যা কখনোই দেখার সৌভাগ্য হয়নি। তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসছি। বিন্দু ঘাড় কাত করলেও করবি বাদ সাধল। চলুন, আমিও যাই। হিরণ অবাক হল না। কেবল সম্মতি দিয়েই ব্রিজের বিপরীত পাশে চলে গেল। পেছনে গেল করবিও। হিরণ আইসক্রিম নিতে নিতে করবির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি বলবে, বলো? নিশ্চয় কিছু বলার জন্যই আমার সাথে এসেছ। এতটুকু তোমাকে আমি চিনেছি। হিরণের আজকের আচরণ অবাকের উপর অবাক করল করবিকে।
সে কিছুটা অপ্রস্তুত হল, কিন্তু সেকেন্ডেই সামলে নিল আবার। গলা পরিষ্কার করে বলল, ধন্যবাদ। কথা সম্পূর্ণ করতে দিল না হিরণ। হাত দেখিয়ে থামিয়ে দিল কর্বীকে। টাকা দোকানদারকে পরিশোধ করে অতঃপর পূর্ণ দৃষ্টিতে চাইল কর্বীর পানে। তোমার মনে হচ্ছে আমি বিন্দুর সাথে এত আন্তরিকতা দেখাচ্ছি তুমি চেয়েছ বলে? উহু, মোটেও নয়। আমি বিন্দুকে বিন্দুর জন্যই পছন্দ করি। বিন্দুর সাথে আমার এই আন্তরিকতা কেবল বিন্দুর হাসির জন্যই। তোমার কথা রাখতে কিংবা তোমার কথার জন্য না। আমি এতটাও হৃদয়হীন না যে একটা সদ্য মাহারা মেয়ের সাথে কঠিন ব্যবহার করব। তবে রুবি, তোমাকে একটা কথা বলি, আমার ভালোবাসার বিনিময়ে তুমি যে শর্তারোপ করেছ তা আমার ভালোবাসার জন্য অপমানের। আর যে আমার ভালোবাসাকে অপমান করেছে তাকে আমি ঠিক ভুলে যাব একদিন। মিলিয়ে নিও রুবি। একদিন তোমাকে ভুলে গিয়ে আমি পৃথিবী থেকে একরাশ দুঃখ ছিঁড়ে ফেলে দিব। করবী নিখাদ হাসল, আমিন। হিরণ আহত হল। তারপর গটগট করে চলে গেল ব্রিজের ওপাশে। করবী হাসল। হাসির অন্তরালে বেরিয়ে এলো দীর্ঘ এক শ্বাস। ব্রিজের ওপাশের দৃশ্যপটে তখন মুগ্ধতা ঝরছে। বিন্দু হাসছে। হুতুমকে কোলে নিয়ে গালে চুমু খাচ্ছে হিরণ। করবী সেদিকে এক ধ্যানে তাকিয়ে থেকে আনমনে বলল, কোন জায়গায় আঘাত করলে মানুষকে দুর্বল করা যায় তা আমার জানা আছে হিরণ। আর আমি সক্ষম। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবেই আপনাকে আমি বুঝাবো বিন্দুর ভালোবাসা কতটা সুন্দর। যেমন সুন্দর এই আকাশ মাটি, ঠিক ততটাই সুন্দর। আমি ক্ষত করার পর যখন বিন্দু প্রলেপ লাগাতে আসবে তখনই আপনি বুঝবেন প্রলেপ লাগানো মানুষকেই জীবনে রাখা উত্তম সিদ্ধান্ত। কর্বীর ভাবনার মাঝে বিন্দুর ডাক এলো, আপা, এইখানে আসো। হিরণ আবার সাথে সাথে বিন্দুকে শাসন করল। তোরে বলছি না এমনে কথা বলবি না। হুতুমটাও তো এগুলো শিখব। হিরণের মিষ্টি শাসনে জিভে কামড় দিল বিন্দু। বোকা বোকা হেসে বলল, তুমি আছো না, তুমি ওরে ঠিকটা শিখাইবা। মুহূর্ত আরও রঙিন হয়ে গেল। উদাস বিকেল প্রেমময় হয়ে গেল। বিন্দুর ব্যথা কমে গেল যেন অনেকটাই। তিমির দাঁড়িয়ে আছে পথের ধারে। ঘড়ির কাঁটায় অপেক্ষার সেকেন্ড পেরুচ্ছে খুব দ্রুত। তিমিরের সীমাহীন অপেক্ষাকে মুক্তি দিয়ে করবী বেরুল টিউশনের বাসা থেকে। তিমিরকে দেখে হাসল গাল ভরে। দুপুরের রোদ তখন পাংশুটে গরমে নাজেহাল করছে চারপাশ। সেই গরমে করবীর মনে তিমিরের মুখ যেন একরাশ শীতের আকাশ হয়ে এলো। করবী এগিয়ে এলো। কণ্ঠে খুশি, এখানে যে। তিমির পাঞ্জাবির হাতা গুটাল। সিল্কি চুলগুলো পেছনে দিকে ঠেলে বলল, সত্যি বলবো না মিথ্যে? করবী হাসল, যা বলে খুশি হন। তাহলে সহজ সরল স্বীকারোক্তি দিলাম, তোমার অপেক্ষায় এই পথ চেয়েছিলাম। তিমিরের ছন্দে খিলখিল করে হাসল করবী। মুগ্ধতা ঝরে পড়ল টুপ করে গ্রীষ্মের আবহাওয়া জুড়ে। আমার অপেক্ষা? হ্যাঁ, তাই তো বলল মন। মনকে বারণ করতে পারেননি। এত অপেক্ষা কিন্তু ভালো নয়। টুকটাক খারাপ হোক, শেষপাতে তোমার একবাটি হাসি পেলেই আমার তেতো অপেক্ষার শান্তি হবে। একবাটি হাসি? করবীর অবাক কণ্ঠ। হৃদয় কুঁচকেছে। তিমির স্বাভাবিক স্বরে উত্তর দিল, তুমি তো মেপে হাসো তাই একবাটিই বললাম। তাছাড়া সেদিন যে রূপ দেখিয়েছিলে, আমি বাবা এক বাটির বেশি চাওয়ার সাহস করতে পারছি না। তিমিরের কথায় মলিন হয়ে এলো করবীর মুখ চোখ। সেদিনের আচরণের কথা চিন্তা করে লজ্জিত হল বেশ ভালো রকমে। একজনের রাগ আরেকজনকে দেখানো মোটেও সুন্দর কাজ না। করবীর দৃষ্টি নত হল। সেদিন ব্যক্তিগত কারণে কিছুটা ডিস্টার্ব ছিলাম। সেটা তো সেদিনই চলে গিয়েছে। তাই বলে আজ হাসবে না আর? তিমিরের কথার ধরনের করবী না হেসে পারল না। তিমির তখন পকেট থেকে একটি কালো গোলাপ বের করল।
করবীর দিকে এগিয়ে দিল নিঃসংকোচে। এটা কি নিবে একটু? কোথায় পেলেন? এই তো সামনের একটি ডালে ঝুলে ছিল। ভাবলাম নিয়ে আসি। গোলাপ ফুলের গাছ আছে এখানে। করবীর নিষ্পাপ প্রশ্নে এবার তিমির শব্দ করে না হেসে পারল না। ততক্ষণে তার ঠাট্টাও বুঝে ফেলল করবী। দৃষ্টি লুকালো তাই তৎক্ষণাৎ। চোখ ঘুরিয়ে পথে তাকিয়ে মিনমিন করে বলল, মজা করলেন? না তো। পুরোপুরি ব্যাপারটা আসলে মজা না। কিছুটা সত্যিও। আজকাল পথের মাঝে তো গোলাপ পাওয়া যাচ্ছে। জানো না? করবী ঠোঁট উল্টে বলে, না তো। তাও অবশ্য ঠিক তোমার না জানারই কথা। গোলাপ কি আর জানবে তাকে যে পথের মাঝে সবচেয়ে সুন্দর ফুলটিই লাগে। আবারও তিমিরের বেসামাল ঠাট্টায় লজ্জায় লাল হল করবী। লজ্জা লুকাতে দ্রুত পায়ে হাঁটা শুরু করল। থেমে নেই তিমিরও। বেসামাল ঠাট্টায় উত্তপ্ত দুপুর সে করে ফেলল মুগ্ধ প্রহর। প্রতি রাতের মতনই আজ রাতেও করবীর ঘুম ভেঙে গেল। বিদ্যুৎ নেই এলাকায়। চারপাশ গাঢ় অন্ধকারে নিমজ্জিত। ঘুম থেকে উঠেই নিজেকে সে আবিষ্কার করল বারান্দায় থাকা চেয়ারটাতে। ঘাড় কাত করে ঘুমানোর ফলে ঘাড়ে বেশ ব্যথা অনুভব করল। রাতের সময়টা ঠিক কয়টায় ঘুরছে ঠাহর করতে পারল না সে। প্রায় রাতেই তার ঘুম ভেঙে যায়। কেমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। কিছু স্বপ্নে সে মাকে দেখে। মায়ের চেহারা তার মনে নেই তাই স্বপ্নেও সেই মুখ অস্বচ্ছ। সে দেখে মা তাকে নিয়ে কোথাও একটা ঘুরতে যাচ্ছে, রাস্তায় সে পড়ে গেছে। তারপর যার হাত ধরে উঠে সেই মানুষটা হয় বাবা। স্বপ্নের এই চরিত্র ববলের অর্থ বোধগম্য হয় না তার। মায়ের কথা মনে করার মতন তেমন জাঁকজমকপূর্ণ কোনো স্মৃতিও নেই জমা। এমনও না যে সারাদিন সে খুব মায়ের কথা ভাবে। তাহলে কেন এত পীড়াপিড়ি স্বপ্নে? উত্তর খুঁজে পায় না মেয়েটা। হাত পা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়াল। আড়মোড়া ভেঙে পা বাড়াল বাবার ঘরের দিকে। বাবা ঘুমিয়েছে কিনা দেখার জন্য। কিন্তু বাবার ঘরের সামনে গিয়েই পা থেমে গেল করবীর। বাবার ঘরের দরজা ভিজিয়ে রাখা। হালকা হলদেটে আলোর প্রতিবিম্ব ভেসে আসছে। করবী পায়ের গতি আরেকটু স্থির করল। ধীরে ধীরে ভিজিয়ে রাখা দরজার ফাঁক গলিয়ে মাথা ঢুকাল। কিঞ্চিত অবাক হল ভেতরের ঘটনা দেখে। তৈয়ব হোসেন খাটে বসে আছেন। হারিকেনের খুব ঢিমে আলোতে কিছু লিখছেন মনোযোগ সহকারে। লিখার মাঝে আবার চোখও মুছছেন। বাবা কি কাঁদছেন? করবীর চিন্তা হল খুব। একবার রুমে ঢুকতে নিয়েও কিছু একটা ভেবে আর ঢুকল না সে। তৈয়ব হোসেনের সব ধ্যান যেন সেই লিখাতে। করবীও ঠাই দাঁড়িয়ে রইল শেষটুকু দেখার জন্য। বেশ অনেকটা সময় পর তৈয়ব হোসেনের লিখা শেষ হল। অতঃপর সেই লিখার কাগজটা যত্ন করে ভাঁজ করে ঢুকিয়ে নিলেন ফতুয়ার বুক পকেটে। তারপর কিছুক্ষণ চুপ থেকে ঢুকরে কেঁদে উঠে বললেন, তুমি আর কটা দিন থেকে গেলেও পারতে সাহেবা। করবীর চোখও ভিজে উঠল। বাবা মাকে চিঠি লিখছেন। মৃত মানুষকে কি চিঠি লিখা যায়? আচ্ছা। বাবাকে তো তার কখনোই জিজ্ঞেস করা হয়নি মা আদৌ মৃত কিনা জীবিত। কি অদ্ভুত! সে কখনো মায়ের কথা আবদার করে জানতে চায়নি কেন? সকাল হতেই নতুন সমস্যা তার দলবল নিয়ে আগমন ঘটাল করবীদের দরজায়। নিচ তলার মহিলা সকাল সকাল এসে জানিয়ে গেলেন বাড়িওয়ালা বলেছে এ মাসের মাঝে করবীদের ঘর খালি করতে। দীর্ঘ 4-5 মাস আগে নাকি বলেছিল করবীকে ঘর ছাড়তে, কিন্তু সে ছাড়েনি। এমনকি বাড়িওয়ালার সাথে আর দেখাও করেনি। নিচ তলার ভদ্রমহিলার কাছেই এতদিন ভাড়া দিয়েছিল। আজ সে মহিলা এসেই নোটিশ জানিয়ে গেল। এমন কিছু ঘটতে পারে তা আগেই আন্দাজ করেছিল করবী, কিন্তু এখনই যে ঘটবে তা বুঝতে পারেনি। এত শর্ট নোটিশে বাসা পাওয়াটাও তো কঠিন। তার উপর তাদের যা বাজেট, সে বাজেটে আদৌ এই শহরে বাসা পাওয়া যাবে? করবীর চিন্তিত মুখের আধার দূর করতে এগিয়ে এলো তার বাবা।
মেয়ের হাতে এক জোড়া স্বর্ণের দুল ধরিয়ে দিয়ে বললেন, এগুলো তোর বিয়ের জন্য আমি রেখেছিলাম মা। অথচ মাথার ছাদ বাঁচানো যখন সংকটের হয়ে দাঁড়িয়েছে তখন না হয় বিয়ের কথা পড়ে ভাবলাম। বিয়েই তো জীবনের সব না, তাই না? করবী হতবিহ্বল দৃষ্টি নিয়ে চাইল, তুমি তো কখনো এই দুলগুলোর ব্যাপারে বলনি। বলেনি। ভেবেছিলাম আমাদের অভাবের বিশাল থাবা থেকে এগুলো বাঁচিয়ে রাখব। তাহলে বাঁচিয়ে রাখো বাবা। তুমি নিশ্চয় শখ করে রেখেছিল। সন্তানের সাথে জড়িত সবকিছুই শখের হয় মা। তবে সবচেয়ে বেশি শখের হয় বেঁচে থাকাটা। আপাতত না হয় বেঁচে থাকাটা বাঁচালাম। কি বলিস? করবী হতাশ নিঃশ্বাস ফেলল। তার কাছে বর্তমানে তেমন টাকা নেই যে নতুন বাসা দেখবে। টিউশনির যা বেতন পেয়েছিল তা দিয়ে বাজার করেছে, হুতুমের শরীরটা অসুস্থ হয়েছিল তাই ডাক্তার দেখিয়েছে, ঘর ভাড়াও দিয়েছে। হাতে সামান্য আছে, যা রেখেছিল আসা যাওয়ার ভাড়া হিসেবে। সে টাকা দিয়ে তো আর ঘর ভাড়া করা যাবে না। বেশ অসহায় হয়েই করবী দুল জোড়া নিল। হতাশ স্বরে বলল, তোমারে ভালো জীবন দিতে না পারার জন্য ক্ষমা করো আব্বু। এত বড় মেয়ের বাচ্চামিতে হাসলেন তৈয়ব হোসেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই তো আমার জীবন মা। এর চেয়ে ভালো জীবন তো আমার লাগবে না। করবী ভীষণ আবেগে বাবার পেট জড়িয়ে ধরল। বলল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষটা তুমি আব্বু। বিন্দু বেরিয়েছে মাত্র কারখানা থেকে। বের হতে হতেই সময় ঘুরল 9টার কাঁটায়। আজ আবার ধর্মঘট ছিল। রাস্তার মাঝে ঝামেলার অভাব নেই। কিন্তু তবুও জীবন বাজি রেখে আসতে হয়েছে পেটের দায়। কেবল সেনা, তার মতন হাজার খানেক কর্মচারী বেরিয়ে এসেছে জীবনের মায়া ত্যাগ করে। বিন্দু রাস্তায় বেরিয়ে ফোনটা বের করল। করবী আপা তাকে নতুন ফোন দিয়েছিল, আগের ফোনটা খারাপ হয়ে গিয়েছিল বলে। আম্মা আবার কল দিয়ে না পেলে চিন্তা করতেন। কিন্তু আজ তো তার হয়ে চিন্তা করার কেউ নেই। আজ হয়তো তার দেরি দেখে অনবরত কলও কেউ দিচ্ছে না। হুট করে মাথার উপরের এমন বটবৃক্ষ হারিয়ে ভীষণ ক্লান্ত লাগে এই যুদ্ধবিধ্বস্ত জীবনটিকে। তবুও তো বইতে হবে। তাছাড়া আর গতি যে নেই। আমাদের জীবনের সবচেয়ে নিদারুণ কষ্ট হল আমাদের মানুষ হারিয়েও বাঁচতে হয়। বিন্দু ফোনটা অন করতেই দেখল করবীর 8টা মিস কল উঠে আছে। এই মিস কলগুলো দেখে আনমনেই ঠোঁটে হাসি ফুটে উঠল মেয়েটার। যাক, পৃথিবীতে তাকে নিয়েও চিন্তা করার মতন মানুষ আজও আছে। সে কল ব্যাক করতে নিবে তার আগেই পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। বিন্দুবালা, তোর এত দেরি লাগে? তুই জানছো না আমি একা থাকি? আমার ডর লাগে। বাচ্চা হুতুমের কণ্ঠ পেতেই চমকে উঠল বিন্দু। হতবিহ্বল হয়ে পাশ ফিরে তাকাতেই দেখল একটা নীল রঙের হাঁটু সমান ফ্রক পরে সোনালি চুলগুলো ছেড়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে বাচ্চাটা। তার পেছনেই হেলান দিয়ে আছে হিরণ ভাই। বিন্দু দ্রুত দুকদম এগিয়ে গেল। এই শূন্য সময়টাতে হুতুমের আগমনে যেন সকল শূন্যতা কেটে গেল তার। ঝাপটে ধরল সে হুতুমকে। তুই এইখানে কেন এত রাইতে? তুই এত দেরি করছো দেইখাই তো আমারে আইতে হইল বিন্দুবালা। বিন্দুর মা তো আমারে কইয়া গেছিল তোরে যেন আমি দেইখা রাখি। আমি কি হেই কথা ফালাইতে পারি? হুতুমের পাকা পাকা কথায় বিন্দুর চোখের জল গড়িয়ে পড়ল। ঠোঁটে ঝুলে রইল কত যত্নের হাসি। পাকনা বুড়ি নাকি তুই? একটুক মায়া নাকি আমার যত্ন নিব? বাপরে বাপ! হুতুম অসন্তুষ্ট হল বিন্দুর হাসিতে। বিন্দুর বুক থেকে মাথা তুলে কোমরে দুহাত রাখল। ঠোঁট চোখ মুখ ফুলিয়ে বলল, তুই কিন্তু আমারে অপমান করতাছোস বিন্দুবালা। বাণীর মা তো কয় যত্ন নিতে বড় হওয়া লাগে না, ভালোবাসা থাকলেই নাকি হয়। দেহছ না। বাণীর মা ছুডু হইয়াও তার আব্বার যত্ন নেয়। বিন্দু চমকে তাকায়। হুতুমের চোখ মুখের মায় তাকিয়ে থাকে নির্নিমেষ।
এই ছোট্ট জাদুকর তার জীবনে না এলে তার কত সুন্দর জিনিস দেখা হতো না। ভাগ্যিস হুতুম এসেছিল। বিন্দু এবং হুতুমের কথার মাঝে বাদ সাধল হিরণ। বিরক্ত কণ্ঠে বলল, তোদের মনপ্রাণের কথা শেষ হইলে চল এবার। রাত যে বার্তাসে সেদিকে কোনো খেয়াল নাই, তাই না? হিরণকে দেখে এমনেতেই বিন্দু খুশিতে আহ্লাদী হয়েছিল। এখন যেন কথা বলার সুযোগ পেয়ে আহ্লাদে গদগ্ধ হেসে দিল। হিরণ ভাই, তুমি হুতুমরে নিয়া আইছ? বিন্দুর বোকা বোকা প্রশ্নে ভ্রু কুচকাল হিরণ। না, হুতুম উইরা উইরা আসছে। ওর তো তোর মতন দুইডা ডানা আছে, তাই না? আহাম্মক। হিরণের দেওয়া আহাম্মক সম্বোধনেও যেন বিন্দুর খুশি কমল না, বরং তা চক্রবৃদ্ধি হারে বাড়ল। তুমিও তাইলে আমার কথা চিন্তা করো, হিরণ ভাই। হিরণ এহেন প্রশ্নে যেন থমকে গেল। উত্তম জবাবটি খুঁজতে লাগল কিন্তু পেল না। সে সত্যিই কি বিন্দুর কথা ভাবে? না, আবার হয়তো হ্যাঁ। কিন্তু সেটা বিন্দুর প্রতি ভালোবাসা থেকে না, বিন্দুর প্রতি স্নেহ থেকে, হুতুমের প্রতি মায়া থেকে। বরাবরই এই পরিবারটিকে তার কাছে অসহায় লাগত। আর সেই অসহায় পরিবারের খুঁটি ছিলেন আমেনা খালা। তিনি মারা যাওয়ার পর পরিবারটা যেন ছাদবিহীন হয়ে গেল। রোদ, বৃষ্টি, ঝড় যেমন করে আঁকড়ে ধরে ছাদবিহীন ঘরকে, তেমন করে যেন দুঃখ, কষ্ট মেয়েগুলোকে আঁকড়ে ধরতে না পারে, তাই কিছুটা ছাউনি হওয়ার চেষ্টা করছে কেবল। ছাদ হওয়ার ক্ষমতা তার নেই যে। হিরণ ধ্যান ছেড়ে বেরুল। কথা ঘুরিয়ে বলল, তুই আসছিলিস না বলে হুতুম, রুবিরা সবাই চিন্তা করছিল। তাই ভাবলাম এসে দেখি। তাই বইল্লা নিজেরে আবার নায়িকা ভাবা শুরু কইরা দিস না। তোর তো আবার সবকিছুতে বাড়াবাড়ি। হিরণের ধমকেও হাসি কমেনি বিন্দুর। মানুষটা যে একটু ভাবছে তাও বা কম কিসে? ভালোবাসার মানুষটা ভালো না বাসুক, একটু চোখ তুলে তাকালেই যেন রাজ্যের শান্তি। হিরণ শব্দ করে বাইক স্টার্ট দিতেই বিন্দু ছুটে গিয়ে বসল। হুতুম বসল হিরণের সামনে। হিরণে গলা জড়িয়ে ধরে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, আইচ্ছা মাস্তান, আমরা যারে ভালোবাসি হেরাও তো আমাগরে ভালোবাসে, তাই না? যেমন বাণীর মা আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। বিন্দুর মা আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। বাণীর নানা ভাই আমাকে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি। তাইলে বিন্দুবালা তোমারে একটু ভালোবাসলে তুমি রাগ করো কেন? বিন্দুবালা কালা বইল্লা, কি তুমি তারে ভালোবাসো না? ছোট হুতুমের এমন বিশাল কথা কোথায় গিয়ে যেন ধাক্কা খেল। হিরণ ঠিক ঠাহর করতে পারল। মস্তিষ্কের কোনায় কোনায় যেন লজ্জা, হতভম্বতা মিশে গিয়ে একাকার হয়ে গেল। সত্যিই তো, সে আসলে বিন্দুকে ভালো কেন বাসতে পারে না? বিন্দুর গায়ের রঙের জন্য না তো, তার তো এমন মানসিকতা কখনো ছিল না। তাহলে ভালোবাসতে না পারার কারণটা কি? চলবে। গল্প বুক পকেটের বিরোহিনী, দ্বিতীয় পর্ব। লেখনীতে মম সাহা।